তখনও সূর্য অস্ত যায়নি। কিছুক্ষণ আগেই বৃষ্টি হয়েছে, তাই মাটির সোঁদা গন্ধটা এখনো বেলতাহারের বাতাসে বেশ ভালোভাবেই মিশে আছে। ঠিক যেখানে জঙ্গলের সীমানা শেষ হয়েছে সেখানে একটা মেয়ে বসে আছে। মেয়েটার সারা শরীর কালো পোশাকে ঢাকা, এক রাশ চুলে এলোমেলোভাবে পিঠ ছড়ানো, সারা মুখ জুড়ে সিঁদুর মেখেছে মেয়েটা। ঠোঁট নেড়ে নেড়ে কি যেন বিড়বিড় করে বলছে সে। রুয়ালি, তুই আবার জঙ্গলে এসে এসব ভুলভাল কাজ করছিস। তোকে আমি কতবার বলেছি এসব করবি না তুই। উঠে আয়, উঠে আয় বলছি। একজন মাঝবয়সী ভদ্রলোক কখন মেয়েটার পেছনে এসে দাঁড়িয়েছে মেয়েটা খেয়াল করেনি। তবে লোকটার কথায় মেয়েটা উঠল, এক মনে দুলে দুলে নিজের কাজ করতে থাকলো। লোকটা এবার প্রচণ্ড রেগে গেল। রুয়ালি, তোকে কতবার বলতে হবে উঠে আয়, না হলে। এই বলে লোকটা যেই মেয়েটার কাঁধে হাত রেখেছে, মেয়েটা হাত দিয়ে সজোরে ধাক্কা দেয় লোকটাকে। ফলস্বরূপ লোকটা যে শুধু টাল সামলাতে না পেরে পড়ে যায় তা নয়, মেয়েটার আঙুলের একটা ইশারায় লোকটার মাথা শরীর থেকে আলাদা হয়ে যায়। এরপর মেয়েটা ধীরে ধীরে উঠে দাঁড়ায়। লোকটার কাটা মাথাটা সরিয়ে এনে নিজের সামনে রাখে। তারপর পুনরায় দুলে দুলে মন্ত্র পড়তে শুরু করে। মেঘ ডেকে ওঠে জোরে, বৃষ্টি নামে। মেয়েটা ওভাবেই বসে থাকে। মিনি, এই মিনি, তোকে কতবার বলেছি জঙ্গলে যাবি না? তুই জানিস না ওখানে কি আছে? মিনি দিব্যি বসে নিজের কাজ করছিল। টিয়ার কথা শুনে মুখ তুলে চাইল, তারপর বলল, কি আছে জঙ্গলে? বাঘ, ভাল্লুক না ভূত? ওই তো ভূত, ওদের নাম নিস না। টিয়া কাঁপা কাঁপা গলায় বলল। তুই এত ভীতু কেন বলতো? মিনি জিজ্ঞেস না করে পারে না। টিয়া বলে, গ্রামের সবাই বলে ওই জঙ্গলে রুয়ালি থাকে। ওর নাম 3 বার নিলে কি হয় জানিস তো? রুয়ালি ঘরে চলে আসে। হ্যাঁ জানি। এই বলে ফিক করে হেসে ফেলে মিনি। তারপর বলে, সবাই বলে আর তুইও বিশ্বাস করিস, তাই না? তোরা এত বোকা কেন বলতো? আরে বাবা, ভূত বলে কিছু হয় না। কি বললে তোরা বিশ্বাস করবি বলতো? টিয়া খানিকটা রাগ দেখিয়ে বলল, তোর সবেতে বাড়াবাড়ি মিনি। সকলে যেটা মানি সেটা মানতে তোর অসুবিধা কোথায়? হ্যাঁ, বেশ, আমি প্রমাণ করে দেবো এসব মিথ্যে। এই দেখ, আমিও 3 বার নাম নেব, রুয়ালি রুয়ালি রুয়ালি। কই, কিছু হলো? টিয়া প্রায় আঁতকে উঠল। মিনি, মিনি, এটা তুই কি করলি? কি করলি এটা? টিয়াকে ভয় পেতে দেখে মিনি হেসে উঠল। রাত গভীর হয়েছে, চারিদিক নিস্তব্ধ। শব্দ শোনা যাচ্ছে না কোথাও। মিনি চুপচাপ শুয়ে আছে নিজের ঘরে। এমন সময় কেউ দরজায় খটখট করে শব্দ করল। মিনি সজাগ হয়ে বসল। এত রাতে কে আসবে, বিশেষ করে সারাদিন যেখানে বৃষ্টি পড়ছে। দরজায় খটখট শব্দটা বেড়েই চলেছে। হঠাৎ মিনির খাটটা একটু নড়ে উঠল। মিনি ভাবল বুঝি ভূমিকম্প হচ্ছে, কিন্তু ঠিক তখন ওর চোখে পড়ল 5টা সরু আঙুল খাটের তলা থেকে বেরিয়ে আসছে। এক মুহূর্তের জন্য মিনির হৃৎপিণ্ড স্তব্ধ হয়ে গেল। কি করবে ও বুঝে পেল না। ধীরে ধীরে অনেকগুলো হাত ওকে ঘিরে ফেলল। মিনি কিছু করে ওঠার আগেই ওর শ্বাস রুদ্ধ হয়ে গেল। হাজার ছটফট করেও নিস্তার পেল না সে। টিয়ার কথা মনে পড়ে গেল ওর।
তবে কি সত্যি বাড়াবাড়ি করে ফেলেছে ও? কিন্তু এখন যে আর বাঁচার কোনো পথ নেই। চোখ দুটো বুজে আসার আগে আবছা নারী অবয়ব ওর চোখের সামনে ভেসে উঠল। অস্ফুটে মিনি বলল, রুয়ালি। তারপরেই সব শেষ। আমাদের চ্যানেলের সমস্ত গল্প শুনতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটিকে। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না সমস্ত গল্পের আপডেট এবং নোটিফিকেশনস সবার আগে পাওয়ার জন্য। আপনারা বেল আইকনে ক্লিক করছেন তো? আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমাদের সাবস্ক্রাইবার্সরা আমাদের গল্প শুনছেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও বেল আইকনে ক্লিক করছেন না। আপনাদের কাছে আমাদের অনুরোধ, আপনারা অনুগ্রহ করে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান এই অপশনটা অন করে দেবেন। তাহলেই আর আমাদের নতুন গল্পগুলোর কোনো আপডেট আপনাদের মিস হবে না, আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে সবার আগে। আগামী 27 জুন বৃহস্পতিবার ঠিক সন্ধ্যে 7টায় ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ প্রথমবারের জন্য আসতে চলেছে ইউটিউব লাইভে। আপনাদের সঙ্গে দেখা হবে, আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দেব আমরা। গল্প আড্ডা সব হবে আপনাদের সাথে। তাহলে দেখা হচ্ছে আগামী 27 জুন বৃহস্পতিবার ঠিক সন্ধ্যে 7টায়। জয়েন করতে পারেন ফ্রিকি ফ্রাইডে স্টোরিজকে মাত্র 29 টাকা মাসিক প্ল্যানের মাধ্যমে। আর আমাদের উৎসাহ দিতে পারেন আপনাদের জন্য আরও দারুণ দারুণ গল্প উপস্থাপন করার। আজ ফ্রিকি ফ্রাইডে স্টোরিজে আপনারা শুনবেন লেখিকা সোহিনী অধিকারীর কলম থেকে একটি ভয়ের গল্প, রাত নামলে বেলতাহারে। আজকের গল্প পাঠ ও গল্পের সূত্রধার আমি সায়ন্তন। শুনতে থাকুন ফ্রিকি ফ্রাইডে স্টোরিজে আজকের বিশেষ নিবেদন সোহিনী অধিকারীর রাত নামলে বেলতাহারে। রাত তখনও গভীর। ভোরের আলো ফুটতে তখনও 1 প্রহর বাকি। দূরের এক বাড়ি থেকে প্রায় মরা কান্নার আওয়াজ আসছে। কারা যেন ফিসফিস করে বলছে, রুয়ালি, রুয়ালি সব শেষ করে দিল গো। পাশের জন আবার মৃদু ধমক দিয়ে বলল, মুখে ওই নাম নিও না, যাও না। 3 বার সেই শয়তানের নাম নিলে সে ঘরে হানা দেয়। আর হানা দেওয়া বাকি আছে। এই নিয়ে কতগুলো বাড়ি হলো বলো তো? ছেলে বুড়ো বাচ্চা কাউকে যে রেয়াত করে না সে। রুয়ালি যার ঘরে যায় তার যে শেষ পরিণতি কি হয় তা ওদের অজানা নাকি? ওদের কথার মাঝে যে বাড়িটার থেকে কান্নার আওয়াজ আসছিল সেই বাড়িটায় কেউ আগুন ধরিয়ে দিল। একজন দীর্ঘশ্বাস ফেলে বলল, এছাড়া আর কোনো উপায় নেই। রুয়ালি একবার যে বাড়িতে যায় সেই বাড়ি না পুড়িয়ে দিলে কেউ বাঁচবে না, কেউ না। কথাগুলো যেন হাওয়ায় ভেসে গেল। কেউ একজন সারা গ্রামের বাতাসে মিশিয়ে দিল, রাত নামলে বেলতাহারে রুয়ালি কাঁদে ঘরে ঘরে। ওদিকে তখন পুরনো লামা মন্দিরের পেছনে তোলপাড় ঝড় উঠেছে। কুমারী, এই কুমারী, আর কতক্ষণ? আর একটু সময় দাও, এখনো যে সেটা খুঁজে পেলাম না। কুমারীও অধৈর্য হয়ে উঠেছে। দূরে শেয়াল ডাকছে। দুজনেরই বুকের ভেতরটা ঢিপ ঢিপ করছে। শিবা মাটি সরাতে সরাতে বলল, নেই নেই নেই, এখানে সে নেই। কুমারী তখন স্থির হয়ে গেছে। চোখ দুটো বুজে ফেলেছে ও। আমি দেখতে পাচ্ছি শিবা। হঠাৎ বলে উঠল কুমারী। কি দেখতে পাচ্ছ? শিবা জিজ্ঞেস করল। ওই যে সে আসছে। কুমারীর উজ্জ্বল মুখটা নিমেষে ম্রিয়মান হয়ে গেল। শিবা পুনরায় জিজ্ঞেস করল, কে আসছে? মৃত্যু আসছে। অস্ফুটে বলে উঠল কুমারী। শিবা প্রথমে খানিক থমকে গেল, তারপর বলল, তাহলে তাহলে এখন উপায়? কুমারী খানিকক্ষণ আকাশের দিকে মুখ করে চেয়ে থাকল। তারপর হঠাৎ নিজের গলার সরু সোনার হারটা শিবার হাতে দিয়ে বলল, এটা দেখলে আমার কথা মনে পড়বে তো তোমার?
শিবা আরও হকচকিয়ে গেল। কুমারী জানে এই হারটা কোনোদিনও চিনতে ভুল করবে না শিবা। এই হার ওদের বিয়ের চিহ্ন। তবু প্রশ্নটা শিবার দিকে ছুঁড়ে দিল কুমারী। শিবা বলল, আরে এটা চিনতে পারবো না, কিন্তু এসব কথা এখন আসছে কোথা থেকে? দীর্ঘশ্বাস ফেলে কুমারী বলল, যদি মুখ দেখে না চিনতে পারো, গলার স্বরও যদি চিনতে না পারো, অন্তত এটা দেখে তো চিনতে পারবে। কুমারীর কথার অর্থ বুঝতে খানিকটা সময় লাগলো শিবার, কিন্তু যখন বুঝতে পারল তখন সহসাই মনটা ভারাক্রান্ত হয়ে উঠল। সেই অর্ধেক খোঁড়া মাটির থেকে অদ্ভুত ধোঁয়া বেরোচ্ছে। ধীরে ধীরে দম বন্ধ হয়ে আসে দুজনের। কুমারী অনুভব করে কেউ ওকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরছে পেছন থেকে। আমাকে শেষ করবি? এত সোজা নাকি? রুয়ালিকে শেষ করা অত সোজা নয়। যে রুয়ালিকে শেষ করতে যায়, রুয়ালি তাকে শেষ করে দেয়। কুমারী টের পেল সাপের মতো কিছু একটা ওর শরীর পেঁচিয়ে পেঁচিয়ে ধরছে। চোখ দুটো বুজে ফেলল সে। অপরদিকে শিবারও একই অবস্থা। ধীরে ধীরে দুজনের শরীরের থেকে প্রাণ ভোমরা বেরিয়ে যায়। জঙ্গলের ধারে পড়ে থাকে দুজনের নিথর দেহটা। খানিক বাদে এক বয়স্ক মানুষ সেখানে এসে উপস্থিত হয়। মৃতদেহ দুটোকে দেখে সে মনে মনে হাসে। তারপর দেহ দুটোয় আগুন ধরিয়ে সে বলে, এরপরে ধীরে ধীরে রুয়ালির সব শক্তি আমার হবে। আমার, শুধু আমার। বাধা দেওয়ার জন্য কেউ থাকবে না। না কোনো শিবা, না কোনো কুমারী, কেউ না, কেউ না। তার অট্টহাসিতে কেঁপে ওঠে সারা বেলদাহার গ্রাম। কে জানে কোনোদিন এই গ্রামের অভিশাপ কাটবে কিনা। তাহলে মন মতন চাকরিও পেয়ে গেলি, তুই আর বাড়ি ফিরবি তো? ফোনের ওপাশে থাকা জয়ন্তর কথা শুনে হাসল রোদ্দুর। বলল, যাদের কোনো পিছুটান থাকে না, পাহাড় তাদেরই বেশি টানে। আমার আর পাহাড়ের মধ্যে সবচেয়ে বড় মিল কোথায় জানিস? আমরা দুজনেই নিস্তব্ধতাকে ভালোবাসি। তাই তো শহর ছেড়ে এত দূরে চলে এলাম। তুই বলেই এটা সম্ভব, জানিস তো। না হলে আজীবন শহরে বড় হওয়ার পরে কেউ সামান্য মাস্টারি করতে পাহাড়ে যায়? তোকে ছোট থেকেই হাত পাগলা বলে জানতাম, এখন দেখছি তোর মাথাটা পুরোপুরি খারাপ। শেষের কথাটা খানিকটা ব্যঙ্গ করে বলল জয়ন্ত। যদিও চিরকালের মতোই এসব কথায় বিশেষ কান দিল না রোদ্দুর। বলল, সে তোরা আমাকে যাই ভাবিস না কেন, আমি এখানেই ভালো আছি। ভালো থাকতেই তো এসছি। ওপাশ থেকে জয়ন্ত বলল, আমি কিন্তু ছুটি ছাটায় তোর ওখানে কিছুদিন গিয়ে থেকে আসবো, এই আমি বলে দিলুম। তাড়িয়ে দিতে পারবি না কিন্তু। ছি, তাড়িয়ে দেবো কেন? তোর যখন ইচ্ছা তুই আসবি। এখন রাখছি, কেমন? ফোনটা রেখে সামনের ব্যালকনিতে এসে দাঁড়ালো রোদ্দুর। চোখের সামনেই ঝকঝকে কাঞ্চনজঙ্ঘা। যদিও এখন প্রায় সন্ধে। পাহাড়ের কোলেই একটা ছোট্ট গ্রাম বেলতাহার। হাতে গুনে 50-এর কাছাকাছি পরিবারের বসবাস এই গ্রামে। দেখার মতো কিছুই নেই চারিদিকে, শুধু দিগন্ত বিস্তৃত পাহাড় আর সবুজ। খরস্রোতা তিস্তা বয়ে চলেছে আপন গতিতে। তবে হ্যাঁ, খানিক দূরে বেশ কিছুটা জায়গা জুড়ে একটা লামা মন্দির আছে। ঠিক তার গা ঘেঁষে দাঁড়িয়ে রয়েছে একটা ছোট্ট স্কুল। এই স্কুলেই কাল থেকে পড়াতে যাবে রোদ্দুর। ছাত্র হিসেবে চিরকাল সাধারণ ছিল রোদ্দুর। আলাদা করে কখনো কারোর চোখে পড়েনি। তবু একটা ভালো মানের চাকরি জোটানোর ক্ষমতা ছিল রোদ্দুরের। অন্তত এই দুর্গম পাহাড়ে মূল সমাজের থেকে বিচ্ছিন্ন হয়ে দিন কাটানোর কথা ছিল না। তবু পাহাড়ের প্রতি চিরকাল একটা আলাদা টান অনুভব করে রোদ্দুর। ওই
ও নিজেও যে পাহাড়ের মতো একা, তাই। মাস্টার বাবু, আপনি খেয়ে নেবেন তো? তামাংয়ের গলার আওয়াজ শুনে ভেতরে এলো রোদ্দুর। তামাং এখানে ওর সর্বক্ষণের সঙ্গী। ঘরের যাবতীয় কাজকর্ম সে সামলে নেয়। ঘরে ঢুকে রোদ্দুর জিজ্ঞেস করল, এই গ্রামে কত বছর ধরে আছো তামাং? वो जब पैदा हुआ था तब से ही हूँ मास्टर बाबू। हमारे परिवारे कत बच्चर धरे एखाने आछे। असल में पता है ना, वो यहाँ पे जे कजन आसे सब बहुत पुराना लोग। आपके बंगाली में बोलते हैं ना, वो सिकोड़े टान एरिए क्यों जेते पारे नहीं तो आप बताइए ना, ऐसी जगह पे कौन रहता है? आप भी अजीब आदमी आছেন। এখানে কেউ আসে? হ্যাঁ बोलिए तो। आज कत जुग परे বাইরে से कोई इंसान एलो एखाने। गाँव के सब लोग तो मतलब कि অবাক হয়ে গেছে একেবারে। চলো খেয়ে নি, সন্ধে অনেকক্ষণ আগেই গড়িয়ে গেছে। কাল থেকে স্কুল, একটু সকাল সকাল উঠতে হবে। কথাটা শুনে তামাং খানিক অন্যমনস্ক হয়ে গেল। বিড়বিড় করে বলল, हाँ हाँ हाँ, রাত হচ্ছে। সেই বাত है, রাত হচ্ছে। কিছু বলছো তামাং? রোদ্দুর ভুরু কুঁচকে জিজ্ঞেস করল, हाँ नहीं मतलब कि एक बात बताओ मास्टर बाबू। তামাং জিজ্ঞেস করল, হ্যাঁ বলো না। मान लीजिए अगर रात को किसी ने आपका नाम लेके पुकारा ना, तो আপনি যেন সারা দিয়ে ফেলবেন না বাবু। হ্যাঁ, ও চেনা গলা হলেও সারা দিবেন না। তামাংয়ের কথাটা শুনে খানিক থতমত খেয়ে গেল রোদ্দুর। তারপর ফিক করে হেসে বলল, কেন, নিশি ডাকে নাকি? अरे बाबू ऐसे मत बोलिए, वो बहुत बुरा आत्मा আছে। আপনি বাস কেউ যদি ডাকে তো কান দিবেন না বাস। এবার রোদ্দুর একটু নড়ে চড়ে বসল। বেশ উৎসাহ নিয়ে জিজ্ঞেস করল, ব্যাপারটা কি বলো তো তামাং? রাতের বেলায় কেউ খামোখা আমাকে ডাকতে যাবে কেন? अरे बाबू, রাত को ये सब मत पूछिए। সে শুনে নেবে, আর সে যদি একবার শুনে নেয় যে তার নাম এই ঘরে নেওয়া হচ্ছে, তাহলে वो अपना बासा এখানেই বাঁধবে। आपको देर हो रही है ना बाबू, कल स्कूल भी तो जाना है। चलिए चलिए, খাবার খেয়ে শুয়ে পড়বেন। চলিয়ে। রোদ্দুরের মনে হলো তামাং যেন ইচ্ছে করেই প্রসঙ্গটা এড়িয়ে গেল। তবে কিছু জিজ্ঞেস করল না রোদ্দুর। নতুন জায়গা মানিয়ে নিতে খানিকটা সময় ওর লাগবে, তাই আপাতত তামাংয়ের কথা শুনে চলাই ভালো। রাত প্রায় 10টা বাজে। জঙ্গলে শুকনো পাতার ওপর দিয়ে কেউ হেঁটে চলেছে। খসখস করে আওয়াজ হচ্ছে। একটা জায়গায় এসে থেমে গেল আওয়াজটা। একটা মেয়ে একেবারে একা। দূর থেকে দেখলে মনে হবে এই নিকষ অন্ধকারের মাঝে এক অপ্সরা দাঁড়িয়ে আছে। তার সারা শরীর সাদা পোশাকে আবৃত। মেয়েটা জঙ্গলের মাঝে বসে পড়ল। 2 হাত দিয়ে শুকনো পাতাগুলো সরাতে লাগল। কুমারী, একটা ভারী কণ্ঠস্বর মেয়েটাকে ডাকল। মেয়েটা কোনো উত্তর না দিয়ে নিজের কাজ করতে লাগল। কুমারী, তুমি জানো না এই স্থানে আসা বারণ, তবুও কেন? আপনি পুনর্জন্ম, জাতিস্বর এই শব্দ দুটোয় বিশ্বাস করেন বাবা? মেয়েটা ধিমি কণ্ঠে জিজ্ঞেস করল। 2 পা পিছিয়ে গেল লোকটা। তারপর বলল, ধর্মের কোনো কথার প্রতি আমার বিতৃষ্ণা নেই। কিন্তু বিশ্বাস, বিশ্বাস আছে কি? মেয়েটা পুনরায় জিজ্ঞেস করলে। লোকটা বলল, বিশ্বাস? বিশ্বাস বড় আপেক্ষিক শব্দ। যার যার বিশ্বাস তার তার কাছে। তাহলে ধরে নিন সেই বিশ্বাসের থেকেই বলছি, সেই সময় আসন্ন। মেয়েটার কথা শুনে কয়েক পা পিছিয়ে গেল লোকটা। তারপর বলল, তুমি টের পেয়েছো? টের পেয়েছি, আমি দেখেছি। তার ছায়া এসে উপস্থিত হয়েছে এই গ্রামে। তার পদধ্বনি শুনেছি আমি। সে যার কোনো পিছুটান নেই।
সেই মানুষটি এসেছে আমাদের এত কালের অভিশাপ থেকে মুক্ত করবে বলে। কিন্তু সে যদি তা না করতে পারে, তাহলে যে বিপদ আরো বাড়বে। সব শেষ হয়ে যাবে, যে সব শেষ। আমি শেষ হতে দেব না, কিছুতেই দেব না। আমার জন্ম হয়েছে এই গাঁয়ের সমস্ত অভিশাপ নিজের মধ্যে ধারণ করার জন্যই। আমার হাতেই সকলের মুক্তি লেখা আছে, তাই যে করেই হোক আমি আমার কাজ করবই। ওই আগন্তুকের মধ্যে দৈব শক্তির সঞ্চার আমি করব। তোমার মুখের দিকে তাকিয়েই যে আমি বসে আছি কুমারী। কুমারী না বাবা, আমার নাম বেলা। এই বলে মেয়েটা আরও দ্রুত গতিতে পাতা সরাতে লাগলো। একটা সময়ের পর ওর ঠোঁটের কোণে হাসি ফুটল। ঘুমিয়ে পড় বেটা, ঘুমা ঘুমা, ঘুমিয়ে পড়ো, না হলে কিন্তু ওই শয়তান চলে আসবে। এক মা তার শিশুকে গল্প বলে ঘুম পাড়াতে ব্যস্ত, কিন্তু বাচ্চাটার চোখে ঘুম আসছে না। সে মায়ের গলা জড়িয়ে বলল, ও মা, একটা গল্প বলো না, ওই যে রুয়ালি ভূতের গল্প। আহ, তোকে কতবার বলেছি না ওই নাম মুখেও আনবি না। ও একটা বাজে আত্মা, সব কিছু শেষ করে দেয়। ওর নাম মুখে আনাও বড় পাপ। চুপ, একদম চুপ। তাহলে একটা অন্য ভূতের গল্প বলো। এই গায়ে কেউ ভূতের নাম নেয় না, বলছি না চুপটি করে শুয়ে পড়তে। সত্যি সত্যি যখন ওসব ভূত প্রেত চলে আসবে তখন বুঝবি ঠেলা। না না না, আমি এখন ঘুমাবো না, আমাকে আর একটা গল্প শোনাও আগে। ফলস্বরূপ যেটা হওয়ার সেটাই হলো। খেলো এক মার। তুমি আমাকে মারলে তো, আমি আর ঘুমাবো না। দেখো, আমি ঘরে রুয়ালিকে ডাকবো। বলেছি না ওর নাম 3 বার নিলে সে সত্যি সত্যি ঘরে চলে আসে। সে জেদ করে বলে, তাহলে তো আরো বেশি করে ডাকবো আমি। আয় আয় রুয়ালি, আয় রুয়ালি, রুয়ালি আয় আয়। মাটা মুখ চেপে ধরে, কিন্তু শেষ রক্ষা হয় না। ততক্ষণে 3 বার সেই সর্বনাশীর নাম উচ্চারণ করা হয়ে গেছে। খাটের নিচটা সহসাই কেঁপে ওঠে। তুই কি করলি? হ্যাঁ, কি করলি? সেই সর্বনাশীকে ঘরে ডেকে আনলি? ও মা, মা কিছু হবে না তো মা? ও মা, ভয় করছে খুব। মা তার ছেলেকে বুকে জড়িয়ে ধরে বসে থাকে। হঠাৎ সারা বাড়ি যেন কেঁপে ওঠে। কেউ বলে ওঠে, আমাকে ডেকেছিস বুঝি? রুয়ালি এবার তোদের খাবে। ওরা দুজনে স্পষ্ট অনুভব করে একটা সরীসৃপের মতো কিছু ওদের শরীর বেয়ে উঠে গেল। ধীরে ধীরে ওদের আষ্টে পৃষ্ঠে পেঁচিয়ে তুলল। দম বন্ধ হয়ে আসছে ওদের। নিজেদের ছাড়ানোর বৃথা চেষ্টা করল ওরা। ধীরে ধীরে শ্বাসরুদ্ধ হয়ে নিচে পড়ে গেল। কেউ চিৎকার করে বলে উঠল, রাত নামলে বেলটা হারে, রুয়ালি কাঁদে ঘরে ঘরে। এখানে আসার পর থেকে গোটা দিন জুড়ে বেশ ধকল গেছে রোদ্দুরের। তাই বালিশে মাথা রাখতেই ঘুমটা বেশ ভালো করে লেপ্টে গেল ওর চোখে। বেশ গভীর ঘুমেই আচ্ছন্ন হয়ে পড়েছিল রোদ্দুর। হঠাৎ একটা শব্দে চট করে ঘুমটা ভেঙে গেল। শব্দ ঠিক না, একটা সুর। কেউ যেন সুর করে শীষ দিচ্ছে। পাহাড়ি কোনো সুর হবে। চুপচাপ শুনতে শুনতে কেমন যেন মোহাচ্ছন্ন হয়ে যাচ্ছিল রোদ্দুর। হঠাৎ মনে হলো কেউ ওর নাম ধরে ডাকলো। রোদ্দুর? ডাকলো কেউ, বেশ মিষ্টি করেই ডাকলো। জিজ্ঞেস করলো রোদ্দুর, কে কে ডাকছে? এই তো আমি, এখানেই আছি। দেখো না, কেউ আমাকে তোমার কাছে যেতে দিচ্ছে না। একটু বাইরে আসবে রোদ্দুর?
ওর নাম ধরে এত সুন্দর করে ডাকলো মেয়েটা যে রোদ্দুর আর পারল না বসে থাকতে। বিছানা ছেড়ে উঠে বসল। কাঠের দরজাটার খিল খুলে বেরিয়ে গেল রোদ্দুর। বাড়িটা বেশ কিছুটা উঁচু ঢালু জমির ওপর দাঁড়িয়ে। নিচে নামতে সিঁড়ি ভাঙতে হয়। রোদ্দুর একবার ভাবল নামবে কিনা। ঠিক তখনই পেছনের জঙ্গল থেকে আরেকবার সেই মায়াবী কণ্ঠস্বরটা ভেসে এলো, রোদ্দুর, রোদ্দুর। পা বাড়াতেই যাচ্ছিল রোদ্দুর, ঠিক তখনই দুটো শক্ত হাত ওকে পেছন থেকে ধরে ফেলল। क्या कर रहे हैं आप मास्टर बाबू? आपको मैंने बार बार बोला था अगर क्यों डाके तो बाहर बेरोबेन ना। आपने मेरी बात नहीं सुनी ना। ভেতরে আসুন, চলিয়ে 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 আসুন আসুন। তামাং এক প্রকার টেনে নিয়ে গেল রোদ্দুরকে বাড়ির ভেতরে। রোদ্দুর ঠিক যেন কোনো সম্মোহিত মানুষ, ও আর নিজের মধ্যে নেই। তামাং সজোরে দুবার ঝাঁকালো রোদ্দুরকে। রোদ্দুরের মাথাটা খানি ঘুরে গেল। থতমত খেয়ে বলল, কি হয়েছে? আমি আমি কোথায়? মাস্টার বাবু, এ দেখেন দেখেন মাস্টার বাবু, এ আমি রোদ্দুর, রোদ্দুর মাস্টার বাবু দেখিয়ে না, আমি রোদ্দুর। তামাং রোদ্দুরের চোখে মুখে অল্প জলের ছিটে দিতে সম্বিত ফিরে পেল সে। এ কি তামাং? আমি তো ঘরে ছিলাম, এই বসার ঘরে এলাম কি করে? রোদ্দুর খানিক অবাক হয়ে বলল। তামাং দীর্ঘশ্বাস ফেলে বলল, আপনাকে তখন এতবার করে বোঝানো সব বৃথা গেছে মাস্টার বাবু। ये माया है माया, बड़ो माया, जिसको एक बार पुकारती है उसको कोई नहीं बचा सकता, कोई भी नहीं। সেই সন্ধ্যে থেকে দেখে চলেছি কি সব আজগুবি কথা বলে চলেছ বলো তো তামাং। যদি কিছু বলার থাকে তবে খোলসা করে বলো না। রোদ্দুর এবার খানিক বিরক্তি প্রকাশ করল। তামাং বলল, বাবু आप कुछ और दिन यहाँ पे रहिए, आपको खुद पता चल जाएगा। এখানকার আদব কায়দা আপনি সব নিজেই জেনে যাবেন। आपको एक অনুরোধ করব মাস্টার বাবু। কি? শেষ রাতটুকু যদি পারেন তো কানে তুলো গুজে ঘুমাবেন। মানে ইয়ার কি করছো নাকি? আরে তবা তবা, ইয়ার কি কেন করব বাবু, सच बात বলছি মাস্টার বাবু, सच बात। थोड़ा सावधानी बरतिए, नहीं तो আবার আপনাকে কোথায় ডেকে নিয়ে চলে যাবে কে জানে। তামাংয়ের কথার এতটুকুও বুঝতে পারল না রোদ্দুর, কিন্তু কি মনে হতে রাজি হয়ে গেল ওর কথায়। কে জানে কি আছে এখানে। মনে মনে রোদ্দুর ভাবল, সাত করে এখানে চলে তো আসলাম, কিন্তু কেন জানি না মনে হচ্ছে কোনো জটিল রহস্যের সাথে ক্রমশ জড়িয়ে পড়ছি। শেষ রাতটুকু আর ঘুম এলো না রোদ্দুরের। প্রথমবার ক্লান্তির রেশে ঘুমিয়ে পড়েছিল, কিন্তু এখন যেন নতুন জায়গায় চট করে ঘুম না আসার ব্যাপারটা বেশ ভালোভাবেই উপলব্ধি করতে পারছে। এপাশ ওপাশ করে কেটে গেল রাতটা। সকালে বেশ তাড়াতাড়ি উঠে পড়ল রোদ্দুর। আজ স্কুলে প্রথম দিন। প্রথমে গিয়েই ফাদারের সাথে দেখা করার ব্যাপার আছে। তামাং বলল, চলিয়ে মাস্টার বাবু, আপনাকে একটু এগিয়ে দিয়ে আসি। এখানকার রাস্তাঘাট তো আপনি কিছুই চিনবেন না। চেনার কি আছে তামাং? এই তো এখান থেকেই দেখা যাচ্ছে মন্দিরটাকে। ওর পাশেই তো স্কুলটা আছে নাকি? আমি ঠিক চলে যেতে পারবো। हाँ, अरे यहाँ से ठीक ठाक देखे গেলেই হলো। बीच में एक जंगल आएगा ना, वो দিকটা খুব একটা ভালো নয়। अब चलिए, আপনাকে আমি এগিয়ে দিয়ে তাড়াতাড়ি ফিরতে হবে আমাকে। চলিয়ে চলিয়ে। অগত্যা দুজনে বেরিয়ে পড়ল। যাওয়ার পথে গ্রামের খুব বেশি মানুষের সাথে দেখা হলো না রোদ্দুরের। তবে যে কজনের সাথে চোখাচোখি হলো তারা প্রত্যেকেই বেশ অদ্ভুত দৃষ্টিতে ওর দিকে তাকালো, যেন কোনো ভিন গ্রহের প্রাণীকে দেখছে। রোদ্দুর জিজ্ঞেস না করে পারল না, তামাং, এখানে কি কেউ আমার পড়াতে আসার বিষয়টা স্বাভাবিকভাবে নিতে পারেনি? সবাই এভাবে দেখছে কেন আমাকে? আরে মাস্টার বাবু, আপ ভি ও সবাই আপনাকে দেখছে অমন ড্যাব ড্যাব করে, তার কারণ এই গ্রামে কেউ আসে না বাবু, কেউ আসে না। এই অভিশপ্ত গ্রাম, এখানকার লোকেরাই এখানকার জায়গা ছেড়ে চলে যাচ্ছে। সেখানে বাইরে থেকে কোনো মানুষ নিজের ইচ্ছা এখানে এসে থাকতে পারে, ये सब कोई सोच भी नहीं सकता बाबू यहाँ पे।
এমন সুন্দর জায়গা ছেড়ে কেউ যায় বুঝি? जो दिखाई देता है हमेशा वो खूबसूरत नहीं होता बाबू। कभी कभी खूबसूरत भी बहुत खतरनाक होता है, बहुत खतरनाक। চারপাশের ঘন জঙ্গলের দিকে চোখ বুলিয়ে কথাটা বলল তামাং। সত্যি বলতে এমন অরণ্য আগে কখনো দেখেনি রোদ্দুর। ছোট বড় কত গাছে ঢাকা বনটা। ঝোপের আড়ালে কোনো বন্য পশু ঘাপটি মেরে বসে থাকলেও বোঝার উপায় নেই। একটু যে গা ছমছম করছে না রোদ্দুরের, সেটা নয়, কিন্তু এমন জীবনই যে চেয়েছিল সে। জঙ্গলের প্রায় শেষ প্রান্তে এসে তামাং বলল, वो देखिए दूर दिखाई दे रहा है स्कूल। हाँ, तो এইটুকু পথ আপনি চলে যেতে পারবেন তো মাস্টার বাবু? খুব পারবো। এবারে তুমি বাড়ি যাও দেখি। হ্যাঁ, স্কুল ছুটির সময় আমি यहाँ पे অপেক্ষা করব আপনার জন্য। এবার রোদ্দুর বেশ চোখটা পাকিয়ে বলল, আমি কি বাচ্চা ছেলে নাকি? আমি এই স্কুলে পড়াতে এসছি, পড়তে নয়। হাত ধরে আমাকে স্কুলে দিয়ে আসা নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই তামাং। লেকিন আর কোনো কিন্তু নয়। আরে বাবা, আমি তো এখন রাস্তা চিনে গেলাম নাকি? আমি ঠিক ফিরে যেতে পারবো। আর কথা বাড়িও না তো তামাং, আমার দেরি হয়ে যাচ্ছে। এই বলে সামনের দিকে হাঁটা দিল রোদ্দুর। তামাং দূরে দাঁড়িয়ে থাকলো বেশ কিছুক্ষণ। খানিক্ষণ বাদে ঠাকুরের নাম জপ করতে করতে ফেরার পথ ধরল। এই স্কুলে যে একেবারেই ছাত্রছাত্রী আসে না, এটা ভাবতেই পারেনি রোদ্দুর। ক্লাস 4 আর 5 সর্বসাকুল্যে 25 জন মতো ছেলেমেয়ে একসাথে বসিয়ে সবার ক্লাস নেওয়া হয়। ওদের সাথেই একে একে পরিচয় করিয়ে দিচ্ছিলেন বাবা আদিনাথ। রোদ্দুর জিজ্ঞেস না করে পারল না, এত কম বাচ্চা কেন? বাকিরা কোথায়? পণ্ডিত আদিনাথ বললেন, আর বাচ্চা কোথায় পাবে? গ্রামে আছে এই কয়েকটা বাচ্চা, বাকিরা তো সব। বাকি বাচ্চাদের কি হয়েছে? ওসব কথা থাক এখন। বাচ্চাদের সাথে তো পরিচয় হলো, এবার আর একজনের সাথে পরিচয় করিয়ে দিই। বেলা, একবার শোনো তো। এরপর ক্লাসরুমে যার আগমন ঘটল, রোদ্দুর প্রস্তুত ছিল না তাকে দেখার জন্য। চোখ দুটো মেয়েটার দিকেই আটকে গেল রোদ্দুরের। মেয়েটার বয়স বড়জোর 23-24 হবে। নেপালি মেয়ে, গায়ের রং ফর্সা, মুখটা বেশ পুতুল পুতুল। রোদ্দুরের দৃষ্টি মেয়েটার চোখের দিকেই আবদ্ধ। এত মায়াবী হয় কারোর চোখ? রোদ্দুর, ওর নাম বেলা। গত 2 বছর ধরে আমার সাথে কাজ করছে এই স্কুলে। এতদিনও একাই সামলে এসেছে স্কুলটা। আজ থেকে তুমিও ওকে সাহায্য করবে। আর কতদিন ছেলেমেয়েরা এখানে আসবে তা আমি জানি না, তবে যে কজন আছে তাদের ঠিকঠাকভাবে তৈরি করার দায়িত্ব তোমার। রোদ্দুরের খটকা লাগলো আচমকায়। মাত্র এই কয়েকজন ছেলে মেয়েকে সামলানোর জন্য 2 জন টিচারের কি প্রয়োজন? বেলা একাও তো সামলে নিতেই পারত। বেলা বোধহয় রোদ্দুরের মনের কথা বুঝতে পারল। নিজেই এগিয়ে গিয়ে বলল, আসলে এখানে কেউই খুব একটা স্কুলে আসে না, সবাই কাজ নিয়ে বাইরে চলে যায়। তবু তো এখন অনেকে এসেছে, আর কদিন পরে বর্ষা আসলে দেখবেন এই ক্লাস ঘর পুরো ফাঁকা। আপনি এত দূরে কেন আসলেন? শুনেছি আপনার বাড়ি শহরে। বাড়ি? বেলার কথা শুনে আলতো হাসল রোদ্দুর। তারপর বলল, বাড়ি ঠিক নেই, কোনোদিন ছিলও না। ওই আর কি, মন হলো তাই চলে এলাম। কেন, আসতে নেই বুঝি? হেমা, না না, তা কেন হবে? আসলে কেউ আসে না তো, তাই আর কি। মেয়েটা বেশ সুন্দর করে হাসল। রোদ্দুরের মনে হলো ওই হাসির আড়ালে কোনো এক রহস্য লুকিয়ে ফেলল মেয়েটা। আপনি বুঝি এইখানকারই মেয়ে? বেশ খানিক্ষণ চুপ থাকার পর রোদ্দুর জিজ্ঞেস করল। বেলা মাথা এলিয়ে বলল, হ্যাঁ, এখানেই জন্ম, বড়ও হয়েছে এখানে। পণ্ডিত আদিনাথ, আমি ওনাকে বাবা বলে ডাকি। উনি আমাকে নিজের মেয়ের মতো করেই মানুষ করেছেন। কেন, আপনার মা বাবা? এইটুকু বলে থেমে গেল রোদ্দুর। বেলার মুখটা কালো হয়ে গেছে।
রোদ্দুরের প্রশ্ন করার আগে বোঝা উচিত ছিল। ধীর কণ্ঠে রোদ্দুর বলল, ক্ষমা করবেন। না না, এতে ক্ষমা করার কি আছে? আপনি তো স্বাভাবিকভাবেই প্রশ্ন করেছেন। আসলে আমি আমার মা বাবাকে দেখিনি। শুনেছি আমি জন্মানোর পরই দুজনে মারা গেছেন। তবে আদিনাথ বাবার কাছে আমি বেশ আদরেই মানুষ হয়েছি। শেষের কথাটা বলার সময় বেলার ঠোঁটে হাসি ফুটে উঠল। রোদ্দুরও খানিকটা নিশ্চিন্ত হল। বেলা আবার দুদিকে ঘাড় নেড়ে জিজ্ঞেস করল, আপনার বাড়ির লোক আপনাকে এত দূরে আসতে দিল একা একা? আটকানোর মতো কেউ ছিল না। ও, তার মানে কেউ বাধা দিলে এখানে আসতেন না? আসতাম না এমনটা নয়, তবে ওখানে থেকে যাওয়ার তাগিদটা একটু বেড়ে যেত হয়তো। বেলা হেসে ফেলল রোদ্দুরের কথা শুনে। তারপর বলল, বাবার বোধহয় প্রার্থনা শেষ হয়ে গেছে। চলুন, আমি আপনাকে সব বুঝিয়ে দিচ্ছি। এখানকার ভাষা জানেন তো? একটু একটু। বাকিটা আমি শিখিয়ে দেব। তামাং, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? ওই নতুন মাস্টারের বাড়িতে কাজ করছিস তুই? তুই জানিস না এই গ্রামের নতুন কেউ এলে তার কি অবস্থা হয়? ওরে ওরে, সবার আগে তো তুই মরবি রে। চায়ের দোকানে সিয়াম কথাটা বলল। তামাংকে চায়ের কাপ দিয়ে বলল, अरे तो क्या करूँ, उस अकेले इंसान को तो मैं एका एका ছেড়ে দিতে পারি না। আর তাছাড়া कितने सालों बाद यहाँ पे कोई आया है। लेकिन আমি মাস্টার বাবুকে সাবধান করে দিয়েছি, রাতে যেন কোনোভাবেই একা একা বাইরে না বেরোয়। लेकिन फिर भी कल কাল কি? হ্যাঁ, কাল কি? কাল রাতে ওই ডাক শুনে সে বাইরে বেরিয়ে গেছিল, তাই তো? সিয়ামের কথা শুনে চুপ করে গেল তামাং। কি উত্তর দেবে সেটাই হয়তো ভাবছিল। ঠিক তখনই একজন প্রায় ছুটতে ছুটতে এলো। ছেলেটা তামাংয়ের দিকে এক ঝলক তাকিয়ে ওকে উপেক্ষা করে সিয়ামকে বলল, শ্যাম দাদা, শুনেছ? ইমলিদের বাড়িতে রুবালি এসেছিল। ইমলির ছোট ভাইটা নিখোঁজ হয়ে গেছে। গায়ে তো হইচই পড়ে গেছে গো। সবাই বলছে রুবালি আবার এই গ্রামে মড়ক ছড়িয়ে দেবে। সিয়াম, তামাং দুজনের চোখ ততক্ষণে কপালে উঠে গেছে। সিয়াম কপালে হাত ঠেকিয়ে বলল, হায় ভগবান, এতদিন পরে রুয়ালি আবার নিজের খেলা শুরু করে দিয়েছে। হ্যাঁ। ছেলেটা তামাংয়ের দিকে আর চোখে তাকালো। তারপর কোনো ভনিতা ছাড়া স্পষ্টভাবে জিজ্ঞেস করল, তুমি তো ওই নতুন মাস্টারের সাথে থাকছো, তাই না? তা সে কি এখনো ঠিক আছে? স্কুলে তো গেছে তো নাকি? এইটুকু বলে থেমে গেল ছেলেটা। ভয়ে ঠক ঠক করে কাঁপতে কাঁপতে বলল, তার নাম 2 বার নিয়ে ফেলেছি আজকে। আর একবার নিলে এসে আমাকেও তুলে নিয়ে যাবে। नए मास्टर जी अभी तक तो ठीक ठाक है। আজকে ভাবছি বাড়ি ফিরলে তাকে তো শহরে ফিরে যেতে বলবো। তা কি করে সম্ভব? আর কি ফেরার পথ আছে? তাই বলে ছেলেটাকে বাঁচানোর চেষ্টা করবো না সিয়ম দাদা। একেবারে জোয়ান ছেলে, 25 के ऊपर বয়স হবে না। ও বাপ মাহারা ছেলে বলে কি মরনে ভেজ দু उसको? যা ভালো বুঝিস তাই কর। যা দেখছি ধীরে ধীরে আমাদের পাট চোকাতে হবে এই গ্রামের। শ্মশান হওয়াই খেলা আছে এই গ্রামের কপালে। এই বলে সিয়াম আবার নিজের দোকানে মন দিল। ফেরার পথে তামাংয়ের কথা বড্ড মনে পড়ছিল রোদ্দুরের। ইস, ওকে আসতে না বলে কি ভুলটাই না করল। এই অন্ধকারেও পথ চিনে যাবে কি করে? যদিও জঙ্গলের রাস্তাটা একদম সোজা গেছে, তবুও তাছাড়া রাতের দিকে এই রাস্তাটায় যেন আরও বেশি গা ছমছমে অনুভূতি হয়। হঠাৎ হাঁটতে হাঁটতে রোদ্দুর অনুভব করল ওর পিছু পিছু কেউ যেন আসছে। চমকে পেছনে তাকালো রোদ্দুর। না, কেউ তো নেই। মনের ভুল ভেবে এগিয়ে যেতে লাগলো রোদ্দুর। কিন্তু পাতার ওপর দিয়ে ও বাদে আরও একজনের খসখস করে হেঁটে চলার আওয়াজ আসছে। এবার পেছনে না ফিরে রোদ্দুর বলল, কে কে ওখানে? সঙ্গে সঙ্গে নিজের ঘাড়ে ধারালো নখের স্পর্শ পেল রোদ্দুর। একাই বাড়ি যাবি? আমায় সাথে নিবি না? একটা ফ্যাঁসে কণ্ঠস্বর প্রশ্নটা করল। গায়ের রক্ত মুহূর্তে হিম হয়ে এলো রোদ্দুরের। কে কে কে? কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করল রোদ্দুর। বাহ রে, এখানেই থাকবি, এখানেই খাবি,
আবার আমায় জিজ্ঞেস করবি আমি কে? রাত নামলে বেল তাহারে, রুয়ালি কাঁদে ঘরে ঘরে। রুয়ালি, এই নামটা বার কয়েক কানে লাগলো রোদ্দুরের। এই নামটা ও আগেও কোথাও শুনেছে, কিন্তু কোথায় শুনেছে ওর মনে নেই। দাঁড়িয়ে রইলি কেন? চল চল, তোর সাথে আমাকে তোর বাড়িতে নিয়ে চল। শরীর চাই আমার, শরীর চাই। রোদ্দুর এই শীতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘেমে চলেছে। এই মুহূর্তে পরনের সোয়েটারটা ওর এক টানে খুলে ফেলতে ইচ্ছে করছে। ও স্পষ্ট অনুভব করতে পারছে পেছনে কেউ সরীসৃপের মতো এঁকে বেঁকে ওর পিঠে উঠছে। মাথাটা ঝিমঝিম করছে রোদ্দুরের। ঠিক সেই সময় একটা আলোর ঝলকানি ওর চোখে লাগলো। দূরে কোথাও তীব্র চিৎকার হলো বোধহয়। ব্যাস, তারপরে সব শান্ত। চোখ দুটো যখন খুলল রোদ্দুর, তখন চারিদিক বড্ড শান্ত, কিন্তু একেবারে নিশ্চুপ নয়। মন্দিরে ঘণ্টা বাজছে। রোদ্দুর চোখ খুলে দেখল পণ্ডিত আদিনাথ মন্দিরে আরতি করছেন। মাথায় খানিক ব্যথা থাকলেও উঠে বসল রোদ্দুর। ঠিক তখনই ওর চোখ গেল সিঁড়ির কাছে বসে থাকা বেলার দিকে। এতক্ষণ বুঝি বেলা ওর মাথার কাছেই বসেছিল। রোদ্দুরের অবাক চোখ দুটোর দিকে তাকিয়ে বেলা বলল, শরীর কেমন আছে এখন? বেলা, আপনি, আমি এখানে আসলাম কি করে? আর ওই যে জঙ্গল। বেলা নিজের ঠোঁটে আঙুল রেখে রোদ্দুরকে চুপ করতে বলল। তারপর বলল, জঙ্গলের মধ্যে অজ্ঞান হয়ে পড়েছিলেন আপনি। বাবা দেখতে পেয়ে নিয়ে এসেছেন। কি হয়েছিল বলুন তো আপনার? কিছু মনে পড়ছে? দুদিকে মাথা নাড়ল রোদ্দুর। বলল, না, সেভাবে কিছু মনে পড়ছে না। কি যে হয়েছিল আমার। বেলা এবার উঠে এসে রোদ্দুরের কাঁধে হাত রাখল। কিচ্ছু মনে পড়ছে না? আচ্ছা, এই মন্দিরটা ভালো করে দেখো তো, কিছু মনে পড়ছে তোমার? বেলা নিজের অজান্তেই আপনি থেকে তুমিতে নেমে এসেছে। রোদ্দুরের একটু অবাক লাগলো বেলার ব্যবহার। ঠিক তখনই মন্দিরের ভেতর থেকে প্রায় জলদগম্ভীর কণ্ঠে আদিনাথ বলে উঠলেন, বেলা, ওকে চাপ দিও না। ওর নিজের মনে পড়বে যখন সঠিক সময় আসবে। বেলা চুপ করে গেল। রোদ্দুর অবাক হয়ে জিজ্ঞেস করল, কি মনে পড়বে? পণ্ডিত আদিনাথ বেরিয়ে এসে বললেন, ওসব পরের কথা, এখন চলো, তোমাকে আমি বাড়ি পৌঁছে দিয়ে আসছি। বেলা, তুমি মন্দিরের দরজাটা বন্ধ করে ঘরে যাও। রোদ্দুর একবার আর চোখে তাকালো বেলার দিকে। মাথাটা কেমন ঝিমঝিম করে উঠল ওর। কিছু একটা মনে পড়তে চাইল কি, কিন্তু সেই অবকাশ পেল না। আদিনাথের সাথে সাথে হাঁটতে লাগলো রোদ্দুর। हाँ, अरे राम राम मास्टर बाबू, इतनी रात कर दी আপনি লড়তে লড়তে। আমার কত চিন্তা হচ্ছিল জানেন। আমি তো এখানে লোক ইকट्ठा করছিলাম আপনাকে খুঁজতে যাব বলে। আপ कहाँ गए थे? তামাংয়ের চোখে মুখে দুশ্চিন্তার ছাপ স্পষ্ট। রোদ্দুর হাত নেড়ে বলল, কিছু হয়নি, আমি ঠিক আছি। এই বলে নিজের ঘরে চলে গেল রোদ্দুর। ঘুমিয়েই পড়েছিল তামাং। ও যখন চোখ খুলল তখনও চারিদিক অন্ধকার। কিছুক্ষণ আগে ওর কি হয়েছিল তাও ও নিজেও বলতে পারবে না, কিন্তু শরীরের ওপর দিয়ে যে বেজায় ধকল গেছে সেটা ও বেশ বুঝতে পারছে। উঠে বসে প্রথমেই ও গলার স্বর চড়িয়ে জিজ্ঞেস করল, মাস্টার বাবু, ও মাস্টার বাবু, कहाँ हो आप? কোথায় আপনি? কোনো উত্তর এলো না। মনের ভেতরটা বড্ড কু গাইল তামাংয়ের। আর বসে না থেকে ও উঠে পড়ল। সঙ্গে সঙ্গে ওর পায়ে তরল কিছু একটা ঠেকল। 2 পা পিছিয়ে গেল তামাং। বড় বড় চোখ মেলে ও দেখল নিচে ফোঁটা ফোঁটা রক্ত পড়ে আছে। কেমন যেন মাথা ঘুরে গেল তামাংয়ের। হে রাম, ও মাস্টার বাবু,
मास्टर बाबू किधर हो आप? सारा दिच्छन ना क्या ना मास्टर बाबू? अब हो कहाँ पे? ভয় ভয় খানিক দূরে এগিয়ে গেল তামাং। রোদ্দুরের ঘরের দরজা খোলা। ভয় ভয় ভেতরে উঁকি মারল তামাং। সঙ্গে সঙ্গে ওর অন্তরাত্মা কেঁপে উঠল। হে কি, ওটা কে? রোদ্দুর? হ্যাঁ, ওটা ওটা রোদ্দুর। কিন্তু রোদ্দুরের চোখে মুখে এত হিংস্রতা কেন? কাঁচা মাংস তুলে তুলে খাচ্ছে সে, সারা মুখে রক্ত লাগা। তামাংকে দেখে হাসল রোদ্দুর, বড্ড বিশ্রী সেই হাসি। তামাং দেখল ধীরে ধীরে রোদ্দুরের মুখটা পাল্টে একটা মেয়ের আকার ধারণ করছে। মেয়েটার মুখটা ঝলসে গেছে, ক্ষতবিক্ষত চেহারা। তামাং কাঁপা কাঁপা গলায় বলে উঠল, রুয়ালি, রুয়ালি। রুয়ালি ধীরে ধীরে এগিয়ে গেল তামাংয়ের দিকে। ওর গালে আঙুল ঠেকিয়ে বলল, তোর রক্তের স্বাদও নিয়ে নিতাম, কিন্তু তোর শরীরটা আজ আমার চাই, তাই ছেড়ে দিচ্ছি। তামাং কিছু বুঝে ওঠার আগেই রুয়ালি সজোরে কামড়ে ধরল তামাংয়ের ঘাড়। তামাং চিৎকার করার সময়টুকুও পেল না। ব্যালকনিতে চুপচাপ দাঁড়িয়ে আছে রোদ্দুর। কিচ্ছু বুঝতে পারছে না ও। আজ ফেরার পথে যেটা ঘটল সেটা মোটেও স্বাভাবিক নয়। বেলার ব্যবহারটাও বড্ড অদ্ভুত ছিল। আবছা আবছা মনে পড়ছে রোদ্দুরের, কেউ একজন ওকে জাপটে ধরেছিল পেছন থেকে, কিন্তু কে? এখনো বুঝে উঠতে পারছে না রোদ্দুর। কোনো অশরীরী শক্তি যেন ওকে তাড়া করে বেড়াচ্ছে সর্বক্ষণ। এক রাশ দীর্ঘশ্বাস রোদ্দুরের বুক ঠেলে বেরিয়ে আসে। তামাং জিজ্ঞেস করতে এসেছিল কি খাবে রোদ্দুর। খিদে নেই বলে দিয়েছে। বালিশে মাথা রেখে চুপচাপ শুয়ে থাকে সে। কিছু ভালো লাগছে না ওর। যে পাহাড়ি নিস্তব্ধতা ওকে এখানে টেনে এনেছিল, সেই নিস্তব্ধতাই আজ ওর দুঃসহ লাগছে। সেই শহুরে কোলাহলের কথা মনে পড়ছে ওর। ওখানে ওর আপন বলতে কেউ ছিল না, কিন্তু এমন আতঙ্কে তো দিন কাটাতে হয়নি ওকে। এখানে কি হচ্ছে কিচ্ছু বুঝতে পারছে না ও। কেউ ওকে পরিষ্কার করে কোনো কথাও বলছে না। এইসব টুকরো কথার মাঝেই হারিয়ে গিয়েছিল রোদ্দুর। হঠাৎ ও চমকে উঠল শব্দটা শুনে। ঘর অন্ধকার করে বসেছিল। কেন যেন মনে হলো খাটটা কাঁপছে। ভূমিকম্প হচ্ছে কি? তামাংকে ডাকতে যাচ্ছিল, ঠিক তখনই ওর মনে হলো খাটটা কেউ ইচ্ছাকৃতভাবে দোলাচ্ছে। সঙ্গে সঙ্গে রোদ্দুরের শিরদাঁড়া বেয়ে একটা ঠান্ডা স্রোত নেমে গেল। কেউ কি ঘাপটি মেরে বসে আছে খাটের নিচে? বুক শুকিয়ে আসছে রোদ্দুরের। কেউ কি আছো এই ঘরে? গলার স্বর উঁচুতে করে জিজ্ঞেস করল রোদ্দুর। চোখের পলক পড়তে না পড়তেই ও দেখল দুটো কালো হাত খাটের তলা থেকে বেরিয়ে আসছে। রোদ্দুরের এক মুহূর্তের জন্য মনে হলো হৃদস্পন্দন থেমে যাচ্ছে। ঠিক কি করবে বুঝতে পারছে না রোদ্দুর। হাত দুটো ওর দিকেই এগিয়ে আসছে। নামতে গেলেও ঠিক ধরে ফেলবে। রোদ্দুর কিছু ঠাউর করে ওঠার আগেই হাতটা ধারালো নখ ফুটিয়ে দিল ওর পায়ে। উষ্ণ তরলের স্পর্শ পেল নিজের পায়ে রোদ্দুর। রক্ত পড়ছে বুঝি? যন্ত্রণায় চোখ বুজে এলো রোদ্দুরের। খানিকক্ষণ পর ধীরে ধীরে নখের ধারটা সরে গেল পায়ের থেকে। ধীরে ধীরে চোখ খুলে তাকালো রোদ্দুর। ভয় পাশে চাইল না। না, সেই হাতটা আর নেই। হঠাৎ কি মনে হতে ওপরের সিলিংয়ের দিকে তাকালো, আর সঙ্গে সঙ্গে ওর বুকের ভেতরটা ধক করে উঠল। কি ভয়ঙ্কর সেই দৃশ্য! একটা মেয়ে, তার মুখটা ক্ষতবিক্ষত, ছোপ ছোপ রক্ত লেগে আছে মেয়েটার সারা মুখে। চোখের কোণ থেকে কেউ মাংস খুবলে নিয়েছে। প্রচণ্ড জোরে চিৎকার করে উঠল রোদ্দুর। সেই হাত আবার এগিয়ে আসছে ওর দিকে। এবার আর অপেক্ষা করল না রোদ্দুর। এক লাফে খাট থেকে নেমে বাইরের ঘরের দিকে ছুটে গেল। ওই হাতটাও কি ওর পিছু নিল? ঘরের বাইরে এসে একটু নিশ্চিন্ত হলো। কিছুটা দূরে তামাং বসে আছে, ছুরিতে ধার দিচ্ছিল। ঘরে কারোর উপস্থিতি টের পেয়ে বলল, মাস্টার বাবু, ভোগ লেগিয়ে? আগেই বলেছিলাম একটু অপেক্ষা করুন, এক্ষুনি রান্না চাপাবো। শুধু মাংসটা জোগাড় হয়ে যাক।
শেষের কথাটা এমন অদ্ভুতভাবে বলল তামাং যে রোদ্দুরের অন্তরাত্মা কেঁপে উঠল। সঙ্গে সঙ্গে তামাংয়ের দিকে ফিরল। সে তখনও ছুরিতে ধার দিয়ে চলেছে। ওর ঠোঁটে হিংস্র হাসি লেগে রয়েছে। খাবেন তো মাস্টার? হ্যাঁ, আমিও খাবো। খিদে পেয়েছে, বহুত ভুক লাগিয়ে, আমিও খাবো। এই বলে এক পা করে রোদ্দুরের দিকে এগিয়ে আসতে থাকে তামাং, ছুরিটা ওর দিকেই তাক করা। রোদ্দুরও এক পা করে পিছিয়ে যেতে লাগলো। তামাংয়ের মুখের আদল ধীরে ধীরে পাল্টে যাচ্ছে, ক্রমশ এক হিংস্র নারীর আকার ধারণ করতে লাগলো সে। আমার থেকে পালাতে পারবি ভেবেছিস? আগেও পারিসনি, এখনো পারবি না। এবারেও তোকে শেষ করে দেব। আমার হাতেই এবারেও মরবি তুই আর তোর কুমারী। কুমারী নামটা যেন বিদ্যুতের মতো খেলে গেল রোদ্দুরের মাথায়। কোথায় যেন শুনেছেন নামটা। মাথাটায় ভীষণ ব্যথা করছে রোদ্দুরের। একটা আবছা অবয়ব ওর চোখের সামনে ভেসে উঠছে। মেয়েটা কে? বড্ড আপন কেউ কি? ঠিক তখনই অজান্তেই নিজের গলার দিকে হাত চলে গেল রোদ্দুরের। সেই হাতটা সেই জন্ম থেকে ওর গলায় আছে, কখনো খোলার চেষ্টাও করেনি ও। আজ এই হাতটাতে আঙুল ঠেকতেই অস্ফুটে ওর মুখ দিয়ে একটা নাম বেরিয়ে এলো, বেলা। তামাং রূপী সেই অশরীরই রোদ্দুরের একদম কাছে চলে এসেছে। কোনো মতে পেছনের দরজাটা ধাক্কা দিয়ে খুলে বেরিয়ে গেল। প্রাণপণে ছুটতে লাগলো রোদ্দুর। পেছন পেছন যে হাতটা ওকে তাড়া করে আসছে সেটা ছুটতে ছুটতে ও বুঝতে পারল এই জঙ্গলটা বড় ভয়ঙ্কর, যেন গিলে খেতে আসছে ওকে। না, শেষ রক্ষা করতে পারল না রোদ্দুর। একটা পাথরে পা হটকে পড়ে গেল। ওই হাতটা রোদ্দুরের গলাটা টিপে ধরল। চারদিকে ঝড় উঠেছে, শোঁ শোঁ করে হাওয়া বইছে, রোদ্দুরের দম আটকে আসছে। প্রত্যেকটা পাতার শন শন শব্দ যেন কোরাসে বলে চলেছে, রাত নামলে বেলতাহারে, রুয়ালি কাঁদে ঘরে ঘরে। রুয়ালি নামটাও মনে করার চেষ্টা করলো রোদ্দুর। এই নামটাও ওর ভীষণ চেনা। আগে বহুবার কোথাও একটা শুনেছে, কিন্তু কোথায় শুনেছে, কে এই রুয়ালি, সেটাও কিছুতেই মনে করতে পারছে না। ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়ছে রোদ্দুর, আর ছিটে ফোটাও শক্তি বেঁচে নেই ওর মধ্যে। ঠিক তখনই একটা গমগমে কণ্ঠস্বরে চারিদিক প্রায় কেঁপে উঠল। রোদ্দুর চোখ মেলে দেখল আদিনাথ একটা আবছা ছায়ার ঠিক কপালে কি একটা যেন ধরে রেখেছে, আর ছায়াটা তীব্র চিৎকার করছে। বেলাকে নিজের দিকে ওভাবে হন্তদন্ত হয়ে ছুটে আসতে দেখে খানিক থতমত খেয়ে গেল রোদ্দুর। শিবাকে? ওকেই ডাকছে তো বেলা। রোদ্দুরের হাত দুটো নিজের হাতে নিয়ে বেলা বলে উঠল, তোমার পূর্বজন্মের কথা, আমাদের কথা, তোমার গলার এই হার, এই হারটা দেখো, তোমার কিচ্ছু মনে পড়ছে না? রোদ্দুর এতক্ষণ হাঁ হয়ে তাকিয়েছিল বেলার দিকে। বেলা থামতে ও যার পর নাই অবাক হয়ে বলল, কি মনে করব? তোমার গলার এই হার, এই হারটা দেখেও তোমার কিচ্ছু মনে পড়ছে না? তুমি যে বলেছিলে এটা দেখে ঠিক আমায় চিনতে পারবে। বেলার কথা শুনে কাঁপা কাঁপা হাতে আরও একবার সেই হারে হাত স্পর্শ করল রোদ্দুর। সঙ্গে সঙ্গে একটার পর একটা পুরনো পাতা যেন ওর চোখের সামনে উন্মোচিত হতে লাগল। থরথর করে কেঁপে উঠল রোদ্দুরের সারা শরীর। কুমারী? আলতো স্বরে ডেকে উঠল রোদ্দুর। রোদ্দুর নাকি শিবা? ঘটনাটা 1900 সালের। তখনও দেশে ইংরেজ শাসন চলছে। সাহেবরা এসব পাহাড়ি এলাকা বেছে নিয়েছিলেন দাবদাহ গ্রীষ্মে শীত উপভোগ করার জন্য। এই বেলতাহারের গ্রামে একটা ছোট্ট ঘর বেঁধেছিলেন রবিন সাহেব। প্রায় প্রতি গ্রীষ্মেই তিনি এখানে এসে অনেকটা সময় কাটিয়ে যেতেন। কিন্তু একবার সেই যে এলেন, আর তার ফিরে যাওয়া হলো না। বেলতাহারে এলে রিশুয়া বলে এক স্থানীয় ভদ্রলোক রবিন সাহেবের দেখাশোনা করত। রিশুয়ার পরিবার বলতে ছিল একটি মাত্র মেয়ে, তার নাম রুয়ালি। বয়সের তুলনায় একটু বেশি তাড়াতাড়ি বড় হচ্ছিল রুয়ালি। সবাই রুয়ালিকে স্বর্গের অপ্সরার সাথে তুলনা করত, এতটাই সুন্দরী ছিল সে। তখন রুয়ালির বয়স মাত্র 16। রবিন সাহেবের নজর পড়ল
ষোড়শী সুন্দরী রুয়ালির দিকে। রুয়ালিও রবিনের মিষ্টি কথায় ভুলে তার প্রেমে মজে যায়। বিষয়টা রিশু আর নজরে আসতে সে মেয়েকে সাহেবের থেকে দূরে দূরে রাখতে চায়। গ্রামের সকলেরও নজরে এসেছিল বিষয়টা, আর বলা বাহুল্য কেউই খুব একটা ভালোভাবে মেনে নেয়নি ঘটনাটাকে। কিন্তু রুয়ালি তখন রবিন সাহেবকে নিয়ে রঙিন স্বপ্ন বুনছে। গ্রামের কারোর কোনো কথাই তার কানে যাচ্ছে না। এমন সময় হঠাৎ একদিন রবিন সাহেব ঠিক করলেন তাকে শহরে ফিরতে হবে। এখানে আর বেশি দিন থাকলে তার কাজের ক্ষতি হবে। কথাটা শুনে রুয়ালি প্রায় পাগল হয়ে গেল। সে রবিনের হাতে পায়ে ধরল, কান্নাকাটি করল, কিন্তু রবিনের কাছে কোনো উপায় নেই। তাকে ফিরে যেতেই হবে শহরে। রুয়ালির মাথা প্রায় খারাপ হয়ে গেল। সে রবিনকে ছাড়া নিজের জীবনের আর এক মুহূর্তও ভাবতে পারছে না। অবশেষে রুয়ালি আশ্রয় নিল এক ভয়ঙ্কর উপাচারের। সে উপাচার একবার শুরু করলে ফিরে আসার আর উপায় নেই। রুয়ালি দিন রাত এক করে ফেলল সেই উপাচারের জন্য। ডাকিনীকে ধারণ করল নিজের দেহে। রবিনকে নিজের কাছে আটকে রাখার জন্য যত বলি দিতে হয় দিল, যত কালো সুতো বাঁধতে হয় বাঁধল। কিন্তু এর বিপরীত প্রতিক্রিয়া শুরু হলো রবিন সাহেবের শরীরে। উপাচারের তেজ সহ্য করতে না পেরে পাগল হয়ে গেল রবিন সাহেব। গ্রামের লোকে অতিষ্ঠ হয়ে গেল। সকলে রুয়ালিকে অনুরোধ করল এই উপাচার বন্ধ করার জন্য, কিন্তু সে কোনো কথা শুনল না। ধীরে ধীরে মৃত্যুর মুখে ঠেলে দিল রবিনকে। হঠাৎ একদিন গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করল রবিন। কিন্তু ততদিনে রুয়ালি আরও অনেক শক্তিশালী হয়ে উঠেছে, অনেক ধরনের কালো বিদ্যায় পারদর্শী হয়ে উঠেছে। ওকে থামানো অসম্ভব হয়ে গেল। ধীরে ধীরে সাধারণ মানুষের প্রাণ নিতে শুরু করল রুয়ালি। গ্রামে কোনো দম্পতি, কোনো শিশু টিকতে পারছিল না রুয়ালির যন্ত্রণায়। শেষ পর্যন্ত গ্রামবাসীরা একজোট হল, যে করে হোক রুয়ালিকে আটকাতে হবে। সাহায্যের জন্য সবাই গেল লামা মন্দিরে। তখন সেখানকার পূজারী ছিলেন পণ্ডিত অধীশ্বর। উনি বলে দিলেন এক উপায়। কোনোভাবে যদি রুয়ালিকে আগুনে পুড়িয়ে তাকে মাটি চাপা দেওয়া যায়, তাহলে সে এক ভয়ঙ্কর প্রেতাত্মায় পরিণত হবে ঠিকই, কিন্তু তার দৌরাত্ম্য কিছুটা কমানো যাবে। এই কাজটা করার জন্য সকলে শরণাপন্ন হল রুয়ালির বাবা রিশুয়ার। নিজের একমাত্র মেয়েকে নিজের হাতে হত্যা করার কথা ভাবতেও পারেনি রিশুয়া, কিন্তু তার মেয়ের কারণে এতগুলো প্রাণ নষ্ট হচ্ছে দেখে সে চুপ করে বসে থাকতে পারল না। সাহায্য করতে রাজি হয়ে গেল। রুয়ালি কখনোই সন্দেহ করেনি তার বাবা তাকে শেষ করে দেবে। যজ্ঞে বসেছিল রুয়ালি। ঠিক সময় বুঝে ওর চারপাশে ঘি মাখানো কাঠ রেখে এসেছিল রিশুয়া। সেখানে আগুন স্পর্শ করাতেই দাউ দাউ করে জ্বলে উঠেছিল রুয়ালি। হাওয়ায় মিশে গিয়েছিল তার আর্ত চিৎকার। সেই একই আগুনে নিজেকে শেষ করে দেয় রিশুয়া। শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে রুয়ালি চিৎকার করে বলেছিল, রুয়ালির থেকে এত সহজে মুক্তি পাবে না এই গ্রাম। সবাই সবাই শেষ হয়ে যাবে। সবাইকে শেষ করে দেবো আমি। রুয়ালির মৃত্যুর পর ওর পুড়ে যাওয়া দেহটাকে সবাই মিলে চন্দন মাখানো হলুদ কাপড়ে মুড়ে পুঁতে দিয়ে এলো লামা মন্দিরের পেছনের জঙ্গলে। পণ্ডিত অধীশ্বর বলেছিলেন, রুয়ালি আছে, আমাদের মাঝেই আছে। ওর নাম 3 বার উচ্চারণ করলেই ও ফিরে আসবে। যে উচ্চারণ করবে তাকে ধ্বংস করে দেবে রুয়ালি, আর সেই ঘর থেকেই ছড়াবে মরক। তখন সেই বাড়ি সহ পুরো পরিবারকে পুড়িয়ে মারা ছাড়া আর কোনো উপায় থাকবে না রুয়ালিকে আটকানোর। সকলে জিজ্ঞেস করেছিল, বাবা, রুয়ালিকে পুরোপুরিভাবে শেষ করার কি কোনো উপায় নেই? না, একমাত্র পুরুষ ও প্রকৃতির মিলিত অন্বেষণে শেষ হতে পারে রুয়ালি।
কারণ ও ডাকিনীকে নিজের শরীরে ধারণ করেছে। সেই শক্তির জন্ম হলে প্রকৃতি নিজেই তা জানিয়ে দেবে। এইটুকু ছিল পণ্ডিত অধীশ্বরের কথা। এরপরেও রুয়ালির দাপটে অস্থির হয়েছিল সকলে। একের পর এক মানুষকে শেষ করে দিচ্ছিল রুয়ালির অতৃপ্ত আত্মা। কত মানুষ গ্রাম ছেড়ে পালিয়ে বেঁচেছে। এরপর কেটে যায় প্রায় ৮০ বছর। লামা মন্দিরের তৎকালীন পূজারী আদিনাথের কোল আলো করে জন্ম নেয় এক কন্যা সন্তান। তার নাম রাখা হয় কুমারী। আদিনাথ কুমারীর কপালে সেই চিহ্ন দেখেছিলেন যা তিনি এত কাল ধরে আর যে সকলের কপালে খুঁজে এসেছেন। একমাত্র সেই মেয়েই পারবে গ্রামকে এমন অভিশাপের হাত থেকে রক্ষা করতে। কিন্তু শুধু প্রকৃতি নয়, পুরুষকেও যে সমানভাবে প্রয়োজন। শিবাকে আদিনাথ কুড়িয়ে পেয়েছিলেন মন্দিরের পাশের জমিতে। কে জানে কে ফেলে গিয়েছিল ওইটুকু শিশুকে। তবে শিবার কপালে সেই একই চিহ্ন দেখেছিলেন আদিনাথ যা দেখেছিলেন কুমারীর কপালে। ওনার বুঝতে সময় লাগেনি যে ওদের হাতেই রুয়ালির ধ্বংস লেখা আছে। সেই অনুযায়ী দুজনকে বড় করেছিলেন আদিনাথ। ছোট্ট থেকেই শিবা আর কুমারী জানত ওদের ভবিষ্যৎ কি হতে চলেছে। সেই অনুযায়ী নিজেদের তৈরিও করেছিল ওরা। কিন্তু যেদিন সঠিক সময় আসন্ন হলো, সেদিন ওরা আর পারল না। সঠিক সময়ের মধ্যে মাটি খুঁড়ে রুয়ালির সেই কঙ্কাল ওরা বের করতে পারেনি, মুক্ত করতে পারেনি ডাকিনীকে। রুয়ালির হাতে দুজনে প্রাণ হারায়। মেয়েকে হারিয়ে শোকে বিহ্বল হয়ে গিয়েছিলেন আদিনাথ। শিবাও তার কম আদরের ছিল না। ঠিক কিছু বছরের মধ্যে উনি কাপড়ে মোড়ানো সদ্যজাতা বেলাকে খুঁজে পান উত্তরের জঙ্গলে। ঠিক যেভাবে একদিন শিবাকে পেয়েছিলেন। বেলার ভাগ্য বিচার করে আদিনাথ জানতে পারেন এই মেয়ে কুমারীর পুনর্জন্ম। এই মেয়েই পারবে রুয়ালিকে ধ্বংস করতে। এতদিন শুধু শিবার সন্ধান ছিল ওদের। রোদ্দুর ফিরে আসায় সেই অভাবটুকু পূরণ হয়ে গেছে। বেলাই সর্বপ্রথম টের পেয়েছিল রোদ্দুর আসলে শিবা। ওর ধারণা মিলে গেছে। শিবা আবার ফিরে এসেছে রোদ্দুরের রূপ নিয়ে। এতক্ষণ ওদের অতীতের কথাই স্মরণ করিয়ে দিচ্ছিলেন বৃদ্ধ পণ্ডিত আদিনাথ। বেলা আর রোদ্দুর যেন বিভোর হয়ে শুনছিল ওদেরই অতীতের কথা। তিনজন আপাতত মন্দিরের ভেতরে বসে আছে। এখানে রুয়ালি ওদের কোনো ক্ষতি করতে পারবে না। বাইরের ঝড়টা একটু শান্ত হয়েছে, যদিও আবহাওয়া খুব একটা ভালো নয়। আদিনাথ বেশ গম্ভীর গলায় বললেন, ও টের পেয়েছে ওর বিরুদ্ধে আরো একবার শক্তি গর্জে উঠবে। রোদ্দুরের যেই মুহূর্ত থেকে আগের জন্মের কথা মনে পড়েছে, সেই মুহূর্ত থেকে ও চুপ হয়ে গেছে। ধরা গলায় বলল, আমি কখনো তোমার মা বাবাকে দেখিনি। এই হারটা কোথা থেকে পেয়েছি আমি জানি না, কিন্তু আমার জ্ঞান হওয়া স্তক এই হারটা আমার গলায় ছিল। এটা দেখলেই আমার কি একটা যেন মনে পড়তে চাইতো, কিন্তু এটা কি মনে করতে চাইতো আমি তা কিছুতেই বুঝতে পারতাম না। আজ বুঝলাম, এবারেও আমার জন্ম হয়েছে একটা বিশেষ কারণে। হারটা নিজের গলার থেকে খুলে বেলার গলায় পরিয়ে দিল রোদ্দুর। পণ্ডিত আদিনাথ বললেন, এবারে রুয়ালিকে যেন তেন প্রকারণে শেষ করতেই হবে। আগামীকাল অমাবস্যার রাত। আগামীকাল ১২৫ বছরে পা রাখবে রুয়ালির আত্মা। কাল যদি সে একবার কালনাগিনীকে নিজের মধ্যে প্রতিষ্ঠা করতে পারে, তাহলে তাকে কোনোভাবেই শেষ করা যাবে না। কাল রাত শেষ হওয়ার আগেই রুয়ালিকে যে করেই হোক শেষ করতে হবে। ওর সেই পুঁতে রাখা দেহ বের করতে হবে। সেই কঙ্কালের উপরে বসেই তোমাদের দুজনকে এক বিশেষ উপাচার করতে হবে। ডাকিনীকে তুষ্ট করতে হবে তোমাদের। একবার যদি ডাকিনী ওর দেহ ছেড়ে বেরিয়ে যায়, তাহলে এই রুয়ালিকে ধ্বংস করা সম্ভব। আদিনাথের কথা শুনে বেলা আর রোদ্দুর মুখ চাওয়াচাই করল। আদিনাথ বললেন, কাল অনেক বাধা, অনেক বিপত্তি আসবে। ভয় পেলে কিন্তু চলবে না। কাল যে করেই হোক ওকে শেষ করতেই হবে। নিঃশব্দে মাথা নাড়ল দুজন। রাত অনেকটাই হয়েছে। মন্দিরের ভেতরের ঘরে শুয়ে পড়েছেন আদিনাথ। বেলা
আর রোদ্দুর পাশাপাশি বসে আছে সিঁড়ির ধাপে। বেলা ঈষৎ মুখ ভার করে বলল, তুমি আমাকে চিনতে পারোনি, তাই না? চেনার অপেক্ষাতেই ছিলাম হয়তো। আচ্ছা, কালকে কি হবে বলো তো? আগের বারের মতো এবারেও যদি না পাই ওই দেহটা, এবারে রুয়ালিকে শেষ করতে না পারলে কি অনর্থ ঘটবে তুমি বুঝতে পারছো? রোদ্দুর বেলার হাতের উপর হাত রাখল। এবারে আর কোনো ভুল হবে না, দেখে নিও। এই বলতে বলতে দুজনে মন্দিরের সিঁড়ি দিয়ে নেমে কিছুটা পথ এগিয়েছে, অমনি একটা কণ্ঠস্বর শুনতে পায়। ওহো, তাই কোনো ভুল হবে না। কে যেন দাঁতে দাঁত চেপে হিস হিসে কণ্ঠে কথাগুলো বলল ওদের কানে কানে। দুজনের হৃদস্পন্দন যেন মুহূর্তের মধ্যে থমকে গেল। বেলা ভয়ে ভয়ে বলল, রুয়ালি এখানে কি করে এলো? সারা বেলদাহার গ্রামের বাতাসে বাতাসে আমার বিষাক্ত শ্বাস প্রশ্বাস ছড়িয়ে আছে। কোথাও আমার থেকে নিস্তার নেই তোদের। এই বলেই বেলার হাতে নখ ফুটিয়ে কিছুটা রক্ত বের করে আনলো রুয়ালি। যন্ত্রণায় চিৎকার করে উঠল বেলা। সেই রক্ত জিভে ঠেকিয়ে রুয়ালি বলল, কালকে শেষ চেষ্টা করে নে। আবার আবার আমার হাতেই তোদের মৃত্যু লেখা আছে। এই বলে কোথায় যেন হারিয়ে গেল রুয়ালি। বেলার ক্ষতস্থান থেকে রক্ত ঝরছে। রোদ্দুর সেই ক্ষতস্থান থেকে রক্ত বন্ধ করার চেষ্টা করল। রোদ্দুর বাবাকে সবটা জানাতে হবে। আমার মনে হচ্ছে কাল একটা বড় ঝড় উঠবে। ঝড় তো উঠবেই বেলা, ঝড় তো উঠবেই। বাবা কি বললেন শুনলে না? কাজটা তো সহজ নয়। রোদ্দুরের কথা শুনে তখনকার মতো চুপ করলেও মনে মনে শান্ত হতে পারল না বেলা। সবকিছু কেমন যেন গুলিয়ে যাচ্ছে ওর। ডাকিনীকে মুক্ত করার জন্য কঙ্কালের ওপর বসে কেন দুজনকে উপাচার করতে হবে? কেন? বেলার কেন জানি না মনে হচ্ছে ডাকিনীকে ডাকার জন্য এসব করার কোনো প্রয়োজন ছিল না। কি একটা যেন মনে পড়েও পড়ছে না বেলার। অদ্ভুত একটা অস্বস্তি হচ্ছে। রোদ্দুর বলল, চলো ঘরে যাও, ঘুমিয়ে পড়ো। রোদ্দুর ওখানেই বিছানা পেতে শুয়ে পড়ল। বেলাও ঘরে চলে গেল। শুধু যাওয়ার আগে একবার আদিনাথের ঘরে উঁকি মারল। বাবা ঘুমিয়ে পড়েছেন। নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ল বেলা। কাল আমাবস্যা। আজ থেকেই একটু একটু করে অন্ধকার গ্রাস করছে পৃথিবীটাকে। কালকে সবটা আঁধারে ঢেকে যাবে। হয়তো বেলার জীবনটাও। নিকষ রাতের আকাশে তারা দেখার চেষ্টা করতে করতে ঘুমিয়ে পড়ল বেলা। ফিরতে ফিরতে বেশ রাত হয়ে গেছে ইমলির। দূরের গ্রামে কিছু কাজ ছিল। যদিও এই গ্রামের স্থায়ী বাসিন্দারা বেশি দূরে কোথাও যায় না, তবু কখনো কখনো যাতায়াত থাকে। দুপুরের মধ্যে বেরিয়ে পড়লেও জঙ্গলে যখন প্রবেশ করল, রাত তখন অনেকটাই। বেশ গা ছমছম করছে ইমলির। মনে মনে বলল, ঠাকুর, এইবারের মতো এই জঙ্গল পার করিয়ে দাও। আর কোনোদিন কিচ্ছু চাইবো না তোমার কাছে। ঠাকুরের নাম জপ করতে করতে এগিয়ে যাচ্ছিল ইমলি। ইমলি, এই ইমলি। কেউ যেন ডেকে উঠল। ইমলির মনে হলো ওর মা ওকে ডাকল। সঙ্গে সঙ্গে পেছন ফিরে তাকালো ইমলি। কোথায় মা? কেউ তো কোথাও নেই। হঠাৎ ইমলির মনে পড়ে গেল, মা এখানে কি করে আসবে? মায়ের তো এখানে আসার কথাই নয়। গা শিরশির করে উঠল ইমলির। এই অন্ধকার রাতে জঙ্গলে কে ডাকছে ওকে? ইমলি, এই ইমলি। আবার সেই এক ডাক, ঠিক যেন নিশি ডাকছে। ইমলি এবার আর ডাক এড়াতে পারল না। কেউ যেন ওকে টেনে নিয়ে যেতে লাগলো জঙ্গলের আরো গভীরে, যেখানে রাতের বেলা তো দূরের কথা, ভোরের আলোতেও কেউ যেতে চায় না। ইমলির পা দুটো যখন থামলো, তখন ও কোথায় এসে দাঁড়িয়েছে ও নিজেও ঠিকঠাক বুঝে উঠতে পারছে না। কোথায় কোথায় আমি? ইমলি কাঁপা কাঁপা গলায় বলে উঠল, ইমলি, রুয়ালির ডেরায় পা রেখেছিস দেখছি। এমন শীতল কণ্ঠস্বরের উৎস কোথায় সেটা খুঁজে পাচ্ছে না ইমলি।
খানিকক্ষণ এদিক ওদিক চাইল। হঠাৎ একতাল মাংসপিণ্ডের মতো কিছু ওর সামনে এসে পড়ল। চমকে উঠল ইমলি। একটা বিভৎস দেখতে মানবী উল্টো পায়ে হেঁটে এগিয়ে এলো ওর দিকেই। মেয়েটার সারা শরীর পোড়া। সেই পোড়া শরীরে কত পোকা যে বাসা বেঁধেছে তারই অত্যা নেই। ইমলি কিছু বুঝে ওঠার আগেই সে ঝাঁপিয়ে পড়ল ইমলির ওপর। ব্যাস, মুহূর্তের মধ্যে সব শেষ। কেবল একটা চিৎকার মিশে গেল বেলতাহারের জঙ্গলে। পরদিন সকালে সারা গ্রাম কেঁদে উঠল। সিয়ামের বউকে শেষ করে ফেলেছে রুয়ালি। তখন সবার মনে একটাই প্রশ্ন ঘুরছে, নতুন মাস্টার গ্রামে নেই কেন? পরের দিনের ভোরটা অন্যান্য দিনের চেয়ে একটু অন্যরকমভাবে শুরু হলো। বেলা, রোদ্দুর দুজনেই ভোর ভোর উঠে স্নান সেরে সাদা রঙের পোশাক পরে নিল। তারপর পণ্ডিত আদিনাথ ওদের দুজনকে নিয়ে পুজোয় বসলেন। যে কোনো অশনি সংকেত টের পাওয়ার ক্ষমতা বেলার চিরকালই আছে, তাই অনেক কিছু অনেক আগে থেকেই বুঝতে পারে বেলা। এ যেমন এখন ওর মনে হচ্ছে এই পুজোয় বসা, এত উপাচার, এসব কেমন যেন নিরর্থক। রোদ্দুর বেশ মন দিয়ে মন্ত্রোচ্চারণ করছিল। হঠাৎ কি মনে হতে বেলা রোদ্দুরকে ঠেলা দিল। রোদ্দুর ভ্রু কুঁচকে বলল, কি করছো বলো তো? পুজো হচ্ছে তো। বেলা যতটা সম্ভব কণ্ঠস্বর নামিয়ে বলল, এই পুজো করো না। পুজো করব না? না, করবে না। চুপচাপ বসে থাকো। এটা শেষ হলে এক জায়গায় নিয়ে যাব। কোনো রকম প্রশ্ন না করে আমার সাথে যাবে। কি হয়েছে বলো তো বেলা? চুপ, একদম চুপ। বাবা যেন শুনতে না পায়। বেলার কথা শুনে রোদ্দুর তখনকার মতো চুপ করে গেল। কিন্তু বেলা কি করতে চাইছে সেটা কিছুতেই ঠাহর করতে পারল না। পুজো শেষ হওয়ার পর যে সময়টা পণ্ডিত আদিনাথ দরজা বন্ধ করে ধ্যান করেন, সেই সময়টাকে কাজে লাগিয়ে বেলা আর রোদ্দুর বেরিয়ে পড়ল। রোদ্দুর খানিক অধৈর্য হয়ে বলল, আমরা কোথায় যাচ্ছি বলো তো? রুয়ালির দেহটা খুঁজতে। কি? ওই মরা দেহ খুঁজতে শুধু তুমি আমি যাচ্ছি? বাবা যাচ্ছে না আমাদের সাথে? কি করে হবে বেলা? ওই দেহ কোথায় আছে আমরা কি জানি নাকি? বাবা জানেন? তাহলে আগের বার আমরা বাবার বলে দেওয়া স্থানে এত খুঁজেও কিচ্ছু পাইনি কেন? একটু বোঝাবে আমাকে? বেলার এহেন প্রশ্ন শুনে চমকে উঠল রোদ্দুর। আমতা আমতা করে বলল, কেন মানে রুয়ালি চলে এসেছিল তাই হয়তো। তাই অতক্ষণ ধরে খুঁজেও আমরা কিচ্ছু উদ্ধার করতে পারলাম না, তাই তো? বেলা এমনভাবে প্রশ্নটা করল যেন আবার প্রথম থেকে ভাবতে বসতে হলো রোদ্দুরকে। খানিক ভেবে রোদ্দুর বলল, তার মানে বাবা ভুল জানতেন? না, বাবা ঠিক জায়গাটাই জানতো, কিন্তু আমাদের ভুল বলেছে। আরো সহজ করে বললে মিথ্যে বলেছে। এই চমকটা পাওয়াই বোধহয় বাকি ছিল রোদ্দুরের। ও আমতা আমতা করে বলল, ক্ষমতার লড়াইয়ে যারা নামে তারা ছেলে মেয়ে, সন্তান, পরিবার কিচ্ছু মানে না রোদ্দুর। সেদিন ইচ্ছে করে বাবা আমাকে ভুল জায়গায় খুঁড়তে পাঠিয়েছিলেন, যেন সেই সুযোগে রুয়ালির আত্মা এসে আমাদের কোনো বড় ক্ষতি করে দেয়। আর হলো ঠিক তাই। বংশ পরম্পরায় বাবা ঠিক জানতো কোন স্থানে রুয়ালির দেহ পুঁতে রাখা হয়েছিল, শুধু আমাদেরকেই বলল না। রোদ্দুরের মুখ থেকে কথা সরছে না। এমনটা যে হতে পারে এটা যে ও দুঃস্বপ্নেও কল্পনা করতে পারেনি। কিন্তু তুমি এত সব বুঝলে কি করে? রোদ্দুর প্রশ্নটা না করে পারল না বেলাকে। বেলা ঢোক গিলে বলল, কাল রাতে যখন বাবা বলল রুয়ালির দেহের উপর বসে কোনো এক উপাচার করতে হবে, ঠিক তখনই খটকা লেগেছিল আমার। কিছু শাস্ত্র আমিও পড়েছি, লামাদের ইতিহাস আমার অজানা নয়, তাই আমি খুব ভালো করে বুঝতে পারছিলাম যে কোনো খারাপ কাজে লাগানোর চেষ্টা করা হচ্ছে আমাদের। বাবা যেটা করতে চাইছে সেটা অতি জঘন্য উপাচার। এতে কারোর ভালো হবে না,
এতদিন ধরে রুয়ালির অশুভ শক্তিকে একটু একটু করে নিজের মধ্যে সঞ্চার করছে পণ্ডিত আদিনাথ। আজ আমাদের কাজে লাগিয়ে উনি নিজের কার্যসিদ্ধি করতে চাইছেন, রুয়ালির সমস্ত শক্তি নিজের মধ্যে নিতে চাইছেন। এটা কিছুতেই হতে দেওয়া যাবে না, কোনো মতেই না। তাই সবার আগে আমাদের রুয়ালির দেহ খুঁজে বের করতে হবে। এই বলে রোদ্দুরের হাত ধরে ছুটতে আরম্ভ করলো বেলা। ছুটতে ছুটতে রোদ্দুর জিজ্ঞেস করলো, কিন্তু রুয়ালির দেহ কোথায় আছে কি করে জানবে? আমি জানি। আমি কাল সারা রাত বাবার পুরনো পুঁথিপত্র ঘেটে বের করেছি। উত্তরের জঙ্গল, যেখানে আমাকে কুড়িয়ে পেয়েছিলেন বাবা, সেখানেই আছে রুয়ালির সেই কঙ্কাল। রোদ্দুর আর বেলা যখন উত্তরের জঙ্গলে পৌঁছল তখন বেলা অনেকটা হয়ে গেছে, সূর্য মাথার ওপর উঠে গেছে। তাড়াতাড়ি করো রোদ্দু, নইলে বাবার ধ্যান ভাঙার সময় হয়ে যাবে। এই বলে শাবল দিয়ে মাটি খুঁড়তে লাগলো দুজনে। চারিদিকে যে ঝড় উঠেছে তা আগেই টের পেয়েছিল, কিন্তু যত মাটি ওরা খুঁড়তে লাগলো চারিদিকে, ততই যেন প্রলয়ের মাত্রা বেড়ে গেল। একটা সময়ের পর হঠাৎ দুজনে থেমে গেল। বেলা বলল, নিচে শক্ত একটা কিছু অনুভব করছো? রোদ্দুর মাথা নাড়ল। মাটির আস্তরণ সরিয়ে দুজনে দেখল কালো ছিটে ধরে যাওয়া বহু পুরনো হলুদ কাপড়ে মোড়া একটা কঙ্কাল, রুয়ালির কঙ্কাল। বিশ্রী একটা গন্ধ বেরোচ্ছে ওই কঙ্কালটার গা থেকে। রোদ্দুর আর বেলা ওটাকে মাটিতে শুইয়ে দিল। কখন যে চারিদিকে অন্ধকার ঘনিয়ে আসতে শুরু করেছে ওরা খেয়াল করেনি। দুপুর গড়িয়ে বিকেল নেমেছে। ধীরে ধীরে সূর্যের আলো সব আঁধারে ঢেকে দিচ্ছে। রোদ্দুর জিজ্ঞেস করল, এবার কি করবে বেলা? বেলা কিছু বলে ওঠার আগেই পেছন থেকে একজন বলল, এবারে আমি বলবো কি করতে হবে। দুজনে চমকে পেছনে তাকালো। আদিনাথ কখন এসে ওদের পেছনে দাঁড়িয়েছে ওরা বুঝতেই পারেনি। বিশ্রী হাসল আদিনাথ, বলল, আমার মেয়ের মাথায় বুদ্ধি আছে জানতাম, তবে এতদিন পরে যে ও এই সত্যিটা ধরে ফেলবে এটা আমি সত্যিই ভাবিনি। বেলা দাঁতে দাঁত চেপে বলল, কি চাও তুমি? আদিনাথ বলল, রুয়ালির সবটুকু কালো শক্তি আমার চাই, চাই চাই চাই, সবটুকু শক্তি আমার চাই। এই বলে রুয়ালির কঙ্কালটা কেড়ে নিতে গেল আদিনাথ। ঠিক তখনই চারিদিকে ঝড় উঠল। বুড়ো অশ্বত্থ গাছটার বড়সড় একটা ডাল ভেঙে পড়ল। চারিদিকে বিদ্যুতের ঝলকানি, দূরে কোথাও বোধহয় শেয়াল ডেকে উঠল। ঠিক তখনই বেলার চুল ধরে কেউ পেছন দিকে টানল। তোকে বলেছিলাম, তোকে বলেছিলাম, তোর মৃত্যু এই জন্মেও আমার হাতেই লেখা। রুয়ালির হিস হিসে কণ্ঠস্বর শোনা গেল। রোদ্দুর প্রাণপণ চেষ্টা করতে লাগলো বেলাকে ওর হাত থেকে ছাড়ানোর। ওদিকে আদিনাথ রুয়ালির কঙ্কাল নিয়ে কি সব যেন শুরু করেছে, যার ফলে রুয়ালি আরো পাগল পাগল করছে। বেলা হঠাৎ চিৎকার করে বলল, রোদ্দুর, ওই কঙ্কালের বুকে একটা সূচ গাঁথা আছে, ওটা তুলে ফেলো। রোদ্দুর বলল, তোমার সাহায্য ছাড়া সামান্য ছুঁচ তোলার ক্ষমতাও আমার নেই বেলা। মনে নেই পুরুষ আর প্রকৃতিকে এক হয়ে শেষ করতে হবে এই রুয়ালিকে। কিন্তু কি করে? বেলা যে তখনও রুয়ালির হাতে বন্দি। বেলাকে আছড়ে গাছের গুঁড়িতে ওর মাথা ঠুকে দিল রুয়ালি। ফলস্বরূপ বেলার কপাল ফেটে রক্ত বেরিয়ে এলো। সেই রক্ত পরম উল্লাসে পান করতে লাগলো রুয়ালি। সেই সাথে অট্টহাসি, এক ভয়ঙ্কর অট্টহাসি। ওদিকে আদিনাথ কঙ্কালের ওপর বসে যজ্ঞ করার আয়োজন করছে। রোদ্দুর এক ধাক্কায় ওকে সরিয়ে দিল, তারপর ছুটে গেল বেলার কাছে। বেলা, এই বেলা, বেলা, বেলা ওঠো, রুয়ালিকে শেষ করতে হবে তো, ওঠো বেলা, বেলা ওঠো। বেলা কিছুতেই উঠতে পারছে না। ওর মাথা ফেটে ক্রমশ গড়িয়ে পড়ছে কালচে রক্ত, আর সেই রক্ত পান করে চলেছে রুয়ালি।
হঠাৎ কি মনে হতে রোদ্দুর ছুটে গিয়ে রুয়ালির কঙ্কালের ওপর জোরে জোরে আঘাত হানল। রুয়ালি সঙ্গে সঙ্গে ছেড়ে দিল বেলাকে। বেলাকে কোনো মতে টেনে তুলল রোদ্দুর। যে করে হোক আজকে রুয়ালিকে শেষ করতেই হবে বেলা। অমাবস্যার রাত শেষ হতে আর বেশি দেরি নেই। আদিনাথ ক্ষিপ্ত বেগে রোদ্দুরকে সরানোর চেষ্টা করল, কিন্তু তার সব চেষ্টা বৃথা গেল। বেলা আদিনাথের যজ্ঞের সরঞ্জাম উল্টে দিল এক নিমেষে। রোদ্দুর, তাড়াতাড়ি! রোদ্দুর আর বেলা একসাথে হাত বাড়িয়ে দিল রুয়ালির কঙ্কালের দিকে। রুয়ালি ক্ষিপ্ত গতিতে ওদের আক্রমণ করার চেষ্টা করলো, কিন্তু ততক্ষণে সেই সূচ ওরা কঙ্কালের বুকের ওপর থেকে তুলে নিয়েছে একসাথে। রুয়ালি প্রচণ্ড জোরে চিৎকার করে উঠল, চিৎকার করলো আদিনাথও। এতদিন রুয়ালির শক্তি নিজের শরীরে সঞ্চয় করেছে সে, আজ হঠাৎ এত ধকল তার শরীর নিতে পারছে না। নিমেষের মধ্যে আদিনাথের শরীর থেকে ধোঁয়া উঠতে শুরু করলো। রুয়ালির কঙ্কালটা একটু একটু করে ভেঙে গুঁড়িয়ে যাচ্ছে, সেই সাথে রুয়ালির তীব্র চিৎকার মিশে যাচ্ছে বেলতাহারের আকাশে বাতাসে। বেলা সহসাই রোদ্দুরের বুকে মুখ লুকিয়ে কেঁদে ফেলল। বাবা চলে গেল রোদ্দুর, বাবা চলে গেল। রোদ্দুর কি বলবে বুঝতে পারল না, শুধু নিঃশব্দে হাত রাখল বেলার মাথায়। আচ্ছা, বাবা কি আমাকে একদিনের জন্য ভালোবাসেনি? বলো না রোদ্দুর, ভালোবাসেনি আমাকে? শুধু শুধু ব্যবহার করে গেছে আজকের এই দিনটার জন্য। কেন কেন আমার সাথে এমন হলো রোদ্দুর, কেন? আমি তো কোনো দোষ করিনি। আমি তো চাইনি এসব কারণে আমার জন্ম হোক। তাহলে কেন একটা স্বাভাবিক জীবন পেলাম না আমি? কেন সেই জীবনে তোমাকে পেলাম না? আমার সবচেয়ে কাছের মানুষটা আমাকে এভাবে ঠকাতে পারলো রোদ্দুর, ঠকাতে পারলো। বেলার মাথায় হাত বুলিয়ে রোদ্দুর বলল, আমাদের দুজনেরই জন্ম হয়েছিল একটা বিশেষ কারণে, তাই হয়তো এত ভুগতে হলো, কিন্তু আজকের পর থেকে আমরা স্বাভাবিক জীবন কাটাবো বেলা। এবারে চলো, ফিরতে হবে তো আমাদের। এখানে আর কতক্ষণ থাকবে? ভাঙা কঙ্কালে আগুন ধরিয়ে দিয়ে দুজনে ফেরার পথ ধরল। হয়তো তামাং, সিয়াম ওরা সকলে নতুন একটা সকালের অপেক্ষা করে আছে। ওরা নিশ্চয়ই খুব খুশি হবে। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে বেলা আর রোদ্দুর পা রাখল গ্রামে। তামাংয়ের মুখে সকলে শুনেছিল নতুন মাস্টার নাকি রাত থেকে নিখোঁজ। সেই নতুন মাস্টারের সাথে একটা মেয়েকে গ্রামে প্রবেশ করতে দেখে সবাই অবাক হলো, ভয়ও পেল। তামাং জিজ্ঞেস করল, मास्टर बाबू ये सब क्या है? आपको पता है हम लोग कितना डर गए थे। আমরা তো ভেবেছিলাম। তামাংয়ের কথার উত্তরে আলতো হেসে রোদ্দুর বলল, ভেবেছিলে বুঝি রুয়ালিকে তুলে নিয়ে গেছে? ও নাম মুখে আনবেন না বাবু, বহুত খারাপ আত্মা আছে। কত মানুষের জান নিয়েছে আপনি জানেন? ও দিন তো এক মা আর তার ছেলেকে মেরে ফেললো। ওর নাম এখানে কেউ নেয় না বাবু। आप अपने शहर लौट जाइए बाबू, लौट जाइए अपने शहर। উফ তামাং, আগে আমাদের কথাটা তো পুরো শোনো, আমাদের কিছু বলার আছে তোমাদের। এই বলে রোদ্দুর বেলার দিকে তাকালো। বেলা বলল, তামাং দাদা? ওর কথা শেষ হওয়ার আগেই সিয়াম বলে উঠল, আপনি পণ্ডিতজির মেয়ে না? আপনাকে তো কখনো এদিকে দেখা যায় না। কেন এসেছেন এদিকে? মন্দিরে ফিরে যান, ওখানেই আপনি বেশি সুরক্ষিত থাকবেন। বেলা মাথা নেড়ে বলল, আরে কথাটা তো আগে শোনো। রুয়ালি আর আসবে না, ও শেষ হয়ে গেছে। কথাটা শুনে প্রথমে সবাই খানিক থমকে গেল, তারপর হঠাৎ সবাই হেসে উঠল। রোদ্দুর আর বেলা একে অপরের দিকে তাকিয়ে হাসল। তারপর সবাইকে সবিস্তারে সব ঘটনা খুলে বলল। সবাই খানিকক্ষণ একে অপরের মুখ চাওয়াচাই করল। এত বড় খবরটা যেন সকলের হজম হতে কষ্ট হচ্ছে। কেউ কেউ কেঁদেও ফেলল।
এতক্ষণ ধরে যে রুয়ালির আতঙ্ক মনে নিয়ে বেঁচেছে সবাই, আজ সত্যি সেই আতঙ্কের অবসান হওয়ার পালা। আর কারোর ঘরে হঠাৎ এসে আক্রমণ করবে না রুয়ালি। আর বেলতাহারে রাত নামলে কাউকে আতঙ্কে সেই রাত কাটাতে হবে না। বেলতাহারে আবার সূর্য উঠবে, আবার সেই সব আগের মতো হয়ে যাবে। আবার আরও একবার শিবা আর কুমারীর গল্প লেখা হবে। এতক্ষণ আপনারা শুনছিলেন রাত নামলে বেলতাহারে, রচনা সোহিনী অধিকারী। আজকের গল্প পাঠ ও গল্পের সূত্রধার আমি সায়ন্তন। অন্যান্য চরিত্রে আমার সাথে ছিল সৌভিক, শঙ্খ, আর্য, রুবিনা, তানিশা, পার্থ, সৌরভ, নীল, তৃষা, অস্মিতা, ঋদ্ধি, দিব্যেন্দু এবং দুর্বা। এই গল্পের নাট্যরূপ নির্মাণে ছিল উমা, শব্দ সংযোজনে ছিল রণজয়, আবহ সঙ্গীত ও স্পেশাল এফেক্টসে ছিল শঙ্খ। এই গল্পের প্রচ্ছদ নির্মাণ করেছে শুভদীপ ব্যানার্জি। কেমন লাগলো আজকের গল্পটা? যদি গল্পটা আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দেবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আপনাদের মতামত। আগামী পর্বে আবার আপনাদের সাথে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন আরও একটি এপিসোডে। নমস্কার, শুভরাত্রি।